চাঁদের আলোয় ছায়া মানবটির চেহারা দৃশ্যমান হতে নন্দিনী বিস্মায়াহত হয়ে ছায়া মানবের অদ্ভুত সুন্দর বিলাতি চুলচোরার উপর চোখ রেখে মুখ থেকে হাত সরিয়ে কম্পিত গলায় বলে উঠল, আদিত্য, আপনি এত রাতে? হ্যাঁ, আমি। চিৎকার করছিলেন কেন? আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম আদিত্য। কি নিঃসংকোচ মোলায়েম স্বর মেয়েটার। আদিত্য বলল, এখনো ভয় করছে? নন্দিনী মৃদু হেসে বলল, না। আদিত্য স্বস্তির শ্বাস ফেলেই বলল, রাত তো কম হয় না নন্দিনী ফুল, ঘুমননি কেন? আপনি না অসুস্থ? এমনি, আসলে ঘুম আসছিল না। ঘুমানোর চেষ্টা করছিলেন, তাই তো? আদিত্য তার অসম্পূর্ণ কথাটি বুঝতে পারায় নন্দিনী স্মিত হেসে বলল। হ্যাঁ। বলেই নন্দিনী কক্ষের লাইট জ্বালাতে নিলে আদিত্য নিষেধ করেই বলল, লাইট জ্বালাবেন না নন্দিনী ফুল। কথাটা শুনতেই নন্দিনী ভয়ার্থ চোখে চাইল। আদিত্য বলল, ভয় পাওয়ার কিছু নেই। আদিত্য চৌধুরী তার চরিত্রকে আদরে বসে বেড়ালছানার মতো ভীষণ যত্ন করে। নন্দিনী কিছু বলতে পারল না। হঠাৎ জানালার গ্রিল গলিয়ে চাঁদের আলো এসে তাদের সারা শরীর মাখিয়ে দিতে লাগলো। চারপাশেও তখন মৃদু বাতাস বইতে লাগলো। বাতাসে মৃদু মৃদু ঝাপট এসে পর্দাগুলো দোলাতে লাগলো। আদিত্য নিজের সঙ্গে করে আনা ব্যাগ থেকে একটা ক্যান্ডেল বের করে লাইটার দিয়ে জ্বালিয়ে নিল। মুহূর্তেই ল্যাভেন্ডারের সুভাষ সহ মোমবাতির ক্ষীণ কমলাভ দীপ্তি সমস্ত কক্ষে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। নন্দিনী আদিত্যের উপর আরও এক ধাপ ইমপ্রেস হয়ে আকস্মিক দু চোখ বুঝে নাসিকার অন্ধ্রে টেনে নিল কিছু সুগন্ধি। আদিত্য নন্দিনীর দিকে এক পলক তাকালো। আপাতমস্তক চোখ বুলিয়ে দেখল নন্দিনী আজ কালো খয়েরি রঙের একটি টি শার্ট আর তার সাথে ম্যাচিং করে একটি বেবি পিঙ্ক কালারের প্লাজো পরেছে। মোম ফর্সা শরীরে ভালোই মানিয়েছে, তবে আদিত্যের চোখে মেয়েটাকে সবসময় একটু বেশি কিউট বলে মনে হয়। সব কিছুতেই মেয়েটাকে তার কাছে বরাবরের মতোই অনন্য লাগে। আর মেয়েটার মধ্যে কিছু একটা রয়েছে যেটা আদিত্যকে বারবার টানে। ক্ষণবাদে আদিত্য উপলব্ধি করলো মেয়েটা কেমন যেন শুকিয়ে নির্জীব হয়ে গেছে। মাত্র 3টি রাত্রির ব্যবধানে সম্পূর্ণ চোখ মুখ কেমন ফোলা ফোলা। মিষ্টি মেয়েটা কাঁদছে নিশ্চয়। মায়াভরা চোরচোরার দীঘল এবং প্রলম্বিত পাপড়ির দয় এখনো সিক্ত। আদিত্যের বুকটা হঠাৎ ধক করে উঠল। ইস, মেয়েটা কি হাল করেছে নিজের শরীরের। চোখগুলো গর্তে পড়ে দেবে গেছে, চওড়া স্তরের ডার্ক সার্কেলে পড়েছে আর সরল চাহনির চোখ জোড়ার নিচে। সদ্য গজানো ছোট ছোট বেশ কয়েকটা পিম্পলও দেখা যাচ্ছে ললাটের দিকটায়। এছাড়াও কান্না করার ফলে গালগুলো এখনও সিক্ত এবং খাড়া নাকখানিও রক্তিম বর্ণ ধারণ করেছে। মেয়েটাকে আদিত্যের কাছে এই মুহূর্তে ভেজা গোলাপের মতো বলেই মনে হচ্ছে। আদিত্য ভাবল, এত দুঃখ কেন নন্দিনী ফুলের, কেন কাঁদছিল? আপাতমস্তক চোখ বোলানো শেষে হঠাৎ বলল, আপনি কেঁদেছিলেন নন্দিনী ফুল? নন্দিনী বিব্রত বোধ করে স্মিত হাসল। থাক, বলতে হবে না। বলেই আদিত্য আর সময় নষ্ট করল না। আসার সময় ফার্স্ট এইড বক্স সহ বেশ কিছু প্রয়োজনীয় জিনিস সঙ্গে করে নিয়ে এসেছিল সে। প্রথমে ফার্স্ট এইড বক্সটি খুলতেই বলল, ব্যান্ডেজ চেঞ্জ করেননি কেন? ক্ষতস্থানে ইনফেকশন হবে না আপনার? আদিত্য নন্দিনীর বিছানায় বসল না। মাঝরাতে একাকী একটা মেয়ের বেডরুমে ঢুকে মেয়েটির ওপর কর্তৃত্ব ফুলিয়ে অধিকার চর্চা করে তার বেডে বসাটা শোভাজনক নয়। শুধু তাই নয়, আদিত্য মনে করে একজন নারীর পার্সোনাল বেডে কোনো পুরুষ কিংবা বেগানা পুরুষকে শুতে অথবা বসতে দেওয়াটা ঠিক নয়, এবং কি একজন নারীর বেডে তার স্বামীর বন্ধুরা বসাটাও দৃষ্টিকটু। কেননা এতে করে সেই নারী কিংবা স্ত্রীকে নিয়ে বিভিন্ন দুশ্চিন্তা ভাবনা কল্পনায় এবং অন্তরে চলে আসে একজন পুরুষের মধ্যে। তাই একজন মেয়ের অবশ্যই কোনো পুরুষকে তার বেডে বসার প্রশ্রয় দেওয়াটা একদম উচিত নয়। একজন নারীর বিছানা শুধুমাত্র একান্তই একজন নারীর। সেই যাই হোক, আদিত্য বেডের পাশে থাকা একটা চেয়ার টেনে দূরত্ব বজায় রেখে বসলো। নন্দিনীকে বলল, এদিকে আসুন। বলেই আদিত্য নন্দিনীকে খানিকটা তার কাছে টেনে বসালো। নন্দিনী আদিত্যকে দেখে কেমন যেন লজ্জায় আড়ষ্ট হচ্ছে। তার সামনে বসে থাকা পুরুষটির শরীর থেকে আসা সুগন্ধি তার মস্তিষ্কের নিউরনগুলো মুহূর্তেই সজাগ করে দিল, ঠিক প্রথম দিনের মতো মনের মধ্যে কম্পন তৈরি করে। আদিত্য অবশ্য বুঝল
তবে আদিত্যের কাছে নন্দিনীর অঙ্গভঙ্গিকে নেশালো দ্রব্যের মতো বলে মনে হলো। ঠিক তখনই নন্দিনী আদিত্যের দিকে তাকালো। আদিত্য পূর্ব থেকেই তাকিয়েছিল তার দিকে। নন্দিনী হক চকালো। ঠিক তখনই বাইরে থেকে ঠিকরে আসা চন্দ্রকিরণ আদিত্যের চশমার গ্লাসে সোজাসুজি এসে পড়তেই আদিত্যের বিলাতি চোখজোড়া সহ কাজ দুটো জলজল করে উঠল হীরকের মতো। যত বাড়ি আলো পড়ছে তত বাড়ি চশমার কাজ সহ চোখ দুটো জলজল করছে হীরক চূর্ণ পাথরের মতো। নন্দিনী আরো একবার মুগ্ধ হলো আদিত্যের চোখের ওপর। আদিত্য ঘড়িতে সময় দেখে নিয়ে বিলম্ব না করে প্রথমে হ্যান্ড গ্লাভস পরে নিল। তারপর নন্দিনীর মাথার ব্যান্ডেজটা আস্তে করে খুলতে নিতেই নন্দিনী মৃদু চিৎকার করে উঠল। কি অবস্থা করেছেন নিজের? আপনি এমন কেন? নিজের প্রতি কেন এত কেয়ারলেস? আর দু একদিন এমন থাকলে ইনফেকশন হয়ে কি হয়েছে তো একটাবার ভাবুন। ব্যান্ডেজ চেঞ্জ না করার কারণে এবং পুনরায় ড্রেসিং করে অয়েন্টমেন্ট না লাগানোর ফলে ক্ষতস্থান শুকোতে পারেনি, বরং পচন ধরেছে। মেবি এই জন্যই আপনি ব্যথায় ঘুমোতে পারছেন না। নন্দিনী নির্লিপ্ত হয়ে রইল। সবই তো সত্য। আদিত্যের এবার নন্দিনীর উপর ভীষণ রাগ হলো। হসপিটালে অ্যাডমিট হননি, ব্যান্ডেজও চেঞ্জ করেননি, সমস্যাটা কি আপনার? শুনলাম মেডিসিনও নিচ্ছেন না। হয়তো জেদ কেন করছেন? অসুস্থতা নিয়ে কিসের জেদ? আদিত্যের একটা কথাও নন্দিনীর কানে পৌঁছাচ্ছে না, বরং তার কাছে কেমন যেন সব স্বপ্ন স্বপ্ন বলে মনে হচ্ছে। আদিত্যের হঠাৎ মাঝরাত্রিতে তার বাসায় আসা, সময়টাকে স্পেশাল করার জন্য সুগন্ধি দামি ক্যান্ডেল জ্বালানো, অধিকার বোধ দেখিয়ে শাসানো, ধমকানো, রাগ করাটা এবং সর্বশেষে কেয়ার করাটা সবই কেমন যেন স্বপ্নের মতো এবং অবিশ্বাস্য বলেই মনে হচ্ছে। তার কেন যেন বিশ্বাসী হতে মন চাইছে না। তবে আদিত্যকে দেখার পর নন্দিনীর মনে হচ্ছে আজ তার কোনো ব্যথাই লাগছে না। তার মনটা নিমিষেই প্রফুল্লতায় ছেয়ে গেল। ততক্ষণে আদিত্য খুব যত্নের সহিত কপালের ক্ষতস্থানে ড্রেসিং করে অয়েন্টমেন্ট লাগিয়ে নতুন ব্যান্ডেজ করে দিল। নন্দিনী এতক্ষণ ঘুরেছিল, হঠাৎ সম্বিত ফিরতেই বলল, বাসার বাইরে তো সিকিউরিটি গার্ড দিয়ে ভরা, আপনি এত রিস্ক নিয়ে কিভাবে এলেন আদিত্য? এসছি টেকনিক করে। আদিত্যর শক্ত কণ্ঠস্বর। এমন দুঃসাহস আর কখনো করবে না প্লিজ আদিত্য। করলে আপনার ক্ষতি হতে পারে। সবচেয়ে বড় কথা, আমার আম্মু দেখলে অনেক ঝামেলা পোহাতে হবে। তাতে কি? আপনি কেন বুঝতে পারছেন না আদিত্য? আপনার জন্য না হয় একটু একটু রিস্ক নিলাম। কেন? জানা নেই। মৌন রইল নন্দিনী। আপনার কি সূর্যমুখী পছন্দ? হুম। এত ফুল থাকতে সূর্যমুখী কেন? সূর্যমুখী ঠিক সূর্যের মতোই, এই সৌন্দর্যও মানুষকে আলোকিত করে। তাই কপালে ব্যান্ডেজ করা শেষে হাঁটুগুলো ব্যান্ডেজ করার জন্য নন্দিনীকে বলল। ক্ষতস্থানটুকু বাদে আর বাকি অংশটুকু ঢেকে বসুন। নন্দিনীর লজ্জা লাগলেও কেন যেন নিষেধ করতে পারল না। আদিত্য মুখ ঘুরিয়ে অন্যদিকে ফিরল। ততক্ষণে নন্দিনী আদিত্যর কথা অনুযায়ী সেভাবেই হাঁটুর বাড়তি অংশটুকু ঢেকে বসলো। আদিত্য সন্তর্পণে হাঁটুর ব্যান্ডেজগুলো যত্নের সহিত খুলে পূর্বের ন্যায় ড্রেসিং করে অয়েন্টমেন্ট লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। কনুইগুলো ছিলে যা তা অবস্থা। আদিত্য কনুইতে ড্রেসিং করে অয়েন্টমেন্ট লাগিয়ে ব্যান্ডেজ করতে নিতেই দেখলো নন্দিনীর বাঁ হাতের অনামিকায় একটি ডায়মন্ডের মধ্যে হালকা গোল্ড শেডের হোয়াইট স্টোনের একটি রিং চকচক করছে মোমবাতির কমলাভ ক্ষীণ দীপ্তিতে। অদ্ভুত এক সুন্দর রিংটি নন্দিনীর ফর্সা লতানো হাতের আঙুলে ফুটে রয়েছে। আদিত্য এক পলক তাকিয়ে বিলাতি নজর জোড়া সরিয়ে নিল। তা দেখে নন্দিনী আনমনেই বলল, সেদিন আপনার এঙ্গেজমেন্ট হয়েছিল আদিত্য? সবকিছু হয়েছে। কথাটা শুনতেই নন্দিনীর মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগলো। বুকে চিনচিন করে ব্যথা শুরু হলো। নন্দিনী কম্পিত গলায় বলল, এত রাতে আমার বাসায় এসেছেন, আপনার ওয়াইফ জানতে পারলে রাগ করবে না? আমার ওয়াইফ আপনার মতো এত কিছু ভাবার সময় পায় না। শি স্মার্ট, আপডেটেড, কোয়ালিফাইড অ্যান্ড ভেরি বিউটিফুল লেডি। আই লাইক হার। মুহূর্তেই নন্দিনীর সমস্ত শরীর কেমন যেন অসাড় হয়ে এলো। চিকচিক করে উঠল মায়া ভরা চোখ দুটো। আদিত্যের নজর এড়ায়নি তা। ততক্ষণে আদিত্য নন্দিনীর ঠোঁটের দিকে তাকালো। ঠোঁটের এক পাশটায় এখনো আংশিক ফোলা, চিকন পাতলা ঠোঁট দুটো কাঁপছে। আদিত্য সংকোচ বোধ করলো না। একজন ডক্টর হয়ে সংকোচ করলে পেশেন্টের ট্রিটমেন্ট করা কখনো সম্ভব নয়। তাছাড়া পেশেন্টের ট্রিটমেন্ট করতে হলে মন এবং বুকে অদম্য সাহস সঞ্চয় করে রাখতে হয় সর্বক্ষেত্রে। শুধু তাই নয়, সংকোচহীন হতে হয়। তবেই তো একজন পেশেন্টকে ট্রিটমেন্ট করা পসিবল একজন ডক্টরের পক্ষে।
আদিত্য এক এক করে সবগুলো ক্ষতস্থানে মেডিসিন লাগিয়ে ওয়ান টাইম ব্যান্ডেজ করে দিয়ে বলল। রেগুলার মেডিসিন নেন নাই কেন? নন্দিনী পূর্বের ন্যায় বিবশ হয়ে রইল। আদিত্য ফের ধমকের স্বরে বলল, কেন নেন না? হাজু মেয়ে তো আপনি, কি করছেন নিজেকে দেখতে পাচ্ছেন না? ধমক খেয়ে নন্দিনী আঁতকে উঠল। আদিত্য বেশ কিছু মেডিসিন বের করে গ্লাসে পানি ঢেলে নন্দিনীকে মেডিসিনগুলো খাইয়ে দিল। নন্দিনী আদিত্যের ধমক খেয়ে বাধ্য মেয়ের মতো সব করলো। আদিত্য হঠাৎ রেগে উঠে গম্ভীর স্বরে বলল, আপনার জন্য এত রাতে রিস্ক নিয়ে আসা। আপনার মায়ের সিকিউরিটি গার্ডগুলোর চোখ ফাঁকি দেওয়া মোটেই সম্ভব ছিল না, তবে ভাগ্য সুপ্রসন্ন হওয়াই সম্ভব হয়েছিল। এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই নন্দিনী ফুল, আপনি আমায় খারাপ ভাববেন না। তবে আমি এটাও জানি, এত রাতে কোনো মেয়ের বেডরুমে প্রবেশ করে তার উপর কর্তৃত্ব ফলিয়ে অনধিকার চর্চা করাটা খুব বেমানান, জঘন্য বিষয় এবং দৃষ্টিকটু। সো এইটুকুই বলবো, ফরগিভ মি। আমি কিছু মনে করিনি আদিত্য, তবে আপনি এমন দুঃসাহস আর কখনো করবেন না প্লিজ। সিকিউরিটি গার্ডরা দেখতে পেলে আপনাকে গুলি করতে বাধ্য, তখন তো আমার কিছুই করার থাকবে না। আপনি ঠিক মতো নিজের কেয়ার করলে আমার এমন দুঃসাহস করার প্রয়োজন ছিল না নন্দিনী ফুল। বলেই আদিত্য সব গুছিয়ে নিল। হঠাৎ একটা ব্যাগ থেকে এক বক্স চকলেট বের করে নন্দিনীর হাতে দিয়েই বলল, দিস আর ফর ইউ, টেক ইট। নন্দিনী অবাক হয়ে হাত বাড়িয়ে নিল। লাভ শেপ আকারের চকলেটের বক্সটি দেখতে ভীষণ দারুণ। আদিত্যের পছন্দ, ভীষণ সুন্দর বলা যায়। আদিত্য বলল, আমি ফিরছি, আপনি ঘুমিয়ে পড়ুন। আজ থেকে ঠিকঠাক মতো মেডিসিনগুলো নেবেন। ডক্টর আসলে রেগুলার ব্যান্ডেজ চেঞ্জ করে নেবেন। যদি তা না করেন তাহলে আপনাকে জোর করে হসপিটালে অ্যাডমিট করব। তারপর ট্রিটমেন্ট হিসেবে আপনাকে রেগুলার ইঞ্জেকশন পুশ করব, আর সেটা পানিশমেন্ট স্বরূপ। ইঞ্জেকশনের কথা শুনতেই নন্দিনী ভয় পেল। অন্যদিকে কথাগুলো বলে আদিত্য চলে যেতে নিতেই আকস্মিক নন্দিনী আদিত্যের হাত ধরে ফেলল। আদিত্য জিজ্ঞাসা দৃষ্টি নিক্ষেপ করতে নন্দিনী আমতামতা করে বলল, খানিক পূর্বেই তো এলেন, এক্ষুনি চলে যাবেন? আদিত্য নন্দিনীর মনের কথা বুঝল। নন্দিনীর অসম্পূর্ণ কথাটি নিজে বলে ফেলল। আর একটু থাকি, তাই তো? নন্দিনী মৃদু হেসে মাথা নেড়ে সায় দিল। আদিত্য ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল, ফের চেয়ারটিতে বসলো। আদিত্য হঠাৎ নন্দিনীর দিকে তাকিয়ে বলল, সে সামথিং নন্দিনী ফুল। নন্দিনী মাথা নাড়ল, কিছু বলবে না। তাহলে? নন্দিনী নিরুত্তর, তবে আদিত্যর দিকে তাকিয়ে মৃদু হাসল। সে শুধু এইটুকুই চায়, আদিত্য আরেকটু থাকুক। আদিত্যর সঙ্গ, আদিত্যের অধিকারবোধ দেখে ধমকানো কেয়ার সবই তার খুব ভালো লাগছে। নন্দিনী বলল, অন্যায় আবদার করে ফেললাম না তো আদিত্য? আই ডিডন্ট সে দ্যাট। বলেই পয়েন্টের পকেট হাতে একটি ডেইরি মিল্ক বের করে ছেড়ে নন্দিনীর হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা দিতে ভুলে গেলাম, এটা খান, ভালো লাগবে, ফ্লেভারটা দারুণ। নন্দিনী মৃদু হেসে চকলেট এক কামড় দিয়ে বলল, আচ্ছা, আপনি এত সুন্দর করে ট্রিটমেন্ট করেন কি করে? আদিত্য রহস্যময় হাসলো। নন্দিনী বলল, মানে ডক্টরদের মতো স্টেপ বাই স্টেপ সবই পারেন। আপনি কি রায়হান ভাইয়ের মতো ডক্টর? হাউ ডু ইউ ফিল অ্যাবাউট মি? আমার তেমনই মনে হচ্ছে আদিত্য, মানে ডক্টর ডক্টর মনে হয় আপনাকে। তবে আপনার সম্পর্কে আমি না তেমন কিছুই জানি না, শুধু আপনার নামটুকু ছাড়া। আদিত্য হেসে উঠল। আসলেই তো, জানবে কিভাবে? সে তো প্রথম থেকেই টেকনিক্যালি নিজেকে রহস্যের মধ্যে রেখেছে। মেয়েটা তাকে একদম চেনেই না, অথচ আদিত্য তাকে প্রথম দেখা থেকেই চেনে এবং জানে। নন্দিনী আবারও বলল, আমার মাঝে মধ্যে আপনাকে কেমন যেন রহস্যময় বলে মনে হয় আদিত্য। কেমন? আমার ফ্রেন্ড অদিতির সাথে আপনার আত্মার কোনো যোগসূত্র আছে? কেমন সেটা? মানে আপনার চেহারায় আমি অদিতির প্রতিচ্ছবি দেখতে পাই। আদিত্য কিছু বলল না, তবে একটু হাসলো। নন্দিনী ফের বলল, আপনি অদিতিকে চেনেন? মানে আমার বেস্ট ফ্রেন্ড অদিতি, ওকে আপনি দেখেছেন ফ্রেশার্স পার্টিতে, তবে পরিচয় হয়নি। আদিত্য না চেনার ভান করে বলল, না তো, অদিতি আবার কে? এর মধ্যে কাউকে চেনে না। নন্দিনী মন ভার করে বলল, ও, তবে আপনাকে আমার কেন জানি মনে হয় আপনি কিছু হাইড করতে যাচ্ছেন আমার কাছে। কেন মনে হলো এমনটা? জানি না, তবে হাইড করছেন এতটুকুই অনুধাবন করতে পারছি। কি অনুধাবন করেন আপনি? আপনি কি সত্যি অদিতির ভাই ডক্টর আদিত্য চৌধুরী?
কেন এমন মনে হলো? না মানে অদিতির ভাইয়ের নামও আদিত্য চৌধুরী। তাছাড়া আমি যতটুকু জানি তিনিও একজন ডক্টর। আপনাকে দেখে আমার অদিতির ভাইয়ের মতোই বলে মনে হয় আদিত্য। তাছাড়া গড়নে গাড়নে প্রতিচ্ছবি আর আপনার করা ট্রিটমেন্টগুলো দেখলেই মনে হয় আপনি ওনার মতো। তাছাড়া আপনাদের নামও কিন্তু এক। শুধু তাই নয়, অনেক কিছুই সেম টু সেম মিলে যায় আপনাদের সাথে। এই যেমন যেদিন আপনার এঙ্গেজমেন্ট ছিল সেদিন অদিতির ভাইয়ের জন্যও পাত্রী দেখতে গিয়েছিল তার পরিবার। আচ্ছা, আপনি কি সেই ডক্টর আদিত্য চৌধুরী? আপনারা দুজনেই কি একই ব্যক্তি? নন্দিনীকে বোকা বানাতে পেরে আদিত্যের খুব মজা লাগলো। সেও উদ্বেগী হয়ে বলল, আপনি কি আপনার ফ্রেন্ডের ভাইকে কখনো দেখেননি নন্দিনী ফুল? না, অবশ্য দেখার সুযোগ কখনো হয়নি, তবে একদিন দেখেছিলাম। সেদিন তিনি মাথায় ক্যাপ আর মুখে মাস্ক ক্যারি করেছিলেন, তাই ওনাকে সম্পূর্ণ দেখার সৌভাগ্য হয়নি। নেক্সট টাইম আপনার ফ্রেন্ড থেকে দেখে নেবেন, তাহলে সব কনফিউশন দূর হয়ে যাবে। ওটা আমার জন্য অস্বস্তিকর বিষয় আদিত্য। হঠাৎ নন্দিনীর ফোন ভাইব্রেট হলো। আদিত্য সেই দিকে তাকাতেই দেখলো নন্দিনীর মুখ পাংশতে বর্ণ ধারণ করেছে। নন্দিনী কেমন যেন অপ্রস্তুত বোধ করছে। তাছাড়া মোবাইলের স্ক্রিনের ওপর জলজল করে ভাসছে একটি সুদর্শন যুবকের পিকচার আর একটি নাম, জায়ান ওয়াসিফ শিকদার। রিং হয়ে বার কয়েক কেটে গেল। নন্দিনী ফোন রিসিভ করলো না। আদিত্য ভাবলো এত রাতে একটি পুরুষ নিশ্চয়ই এমনি এমনি ফোন করেনি, যদি না তার সাথে কোনো সম্পর্ক থেকে না থাকে। আদিত্য এও দেখলো তার কভার পিকে দেওয়া সেই পিকচারটি নন্দিনীর ওয়ালপেপারে দেওয়া। আদিত্য বুঝতে পারলো নন্দিনী কেন তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে। নিশ্চয়ই এই পিকটা সেভ করার জন্য। আদিত্যের কাছে আজ সব জলের মতো পরিষ্কার হয়ে গেল। আচ্ছা, এজন্যই তাহলে তাকে মেসেজে থ্যাঙ্কস জানিয়েছে। আর বোকা আদিত্য কিছুই বুঝতে পারলো না। হঠাৎ নন্দিনীর ভারত মুখশ্রী দেখে আদিত্য বলল, সমস্যা নেই, কথা বলুন, আমি ফিরছি। আমার আর এখানে কোনো কাজ নেই, অনেক রাত হয়ে গেছে। আসলেই নো প্রবলেম, পিক আপ ইউর ফোন। পরে বলবো, এখন ইচ্ছে নেই। অন্যদিকে ওয়াসিফ বারবার কল দিতে লাগলো। আদিত্য সেই দিকে তাকিয়ে বলল, মেবি আপনার বয়ফ্রেন্ড কল দিয়েছে নন্দিনী ফোন, কল পিক আপ করুন। মানে নন্দিনী ঘামতে লাগলো। আদিত্য শক্ত গলায় বলল, নো নিড টু এক্সপ্লেইন, আই এম ওকে। বাই দ্য ওয়ে, আজকালকার যুগে সবারই কম বেশি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকে। দিস ইজ ভেরি কমন, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। আপনি কথা বলুন আপনার বয়ফ্রেন্ডের সাথে, আমি আসছি। নন্দিনী বুঝতে পারলো আদিত্য তাকে ভুল বুঝেছে, কিন্তু আদিত্য যা ভাবছে তা সঠিক নয়। ওয়াসিফ তার ফিয়ান্সে, এটা শতভাগ সঠিক, কিন্তু তার মন এবং ইচ্ছের বিরুদ্ধে তাদের এঙ্গেজমেন্ট হয়েছে। ব্যক্তিগতভাবে সে ওয়াসিফকে ভাই মনে করলেও পছন্দ করে না। সে ওয়াসিফকে অন্য কিছু ভাবতেই পারে না। আদিত্যের চোখ মুখ কেমন যেন দেখাচ্ছে, প্রচণ্ড বিরক্ত লাগছে তার। কিভাবে একটা মেয়ে এত নিখুঁত অভিনয় করতে পারে তা ভেবেই। এই যে একটু আগে তার বিয়ের কথা শুনে মেয়েটার চোখ জোড়া ছলছল করছিল, অশ্রু জমে, সেটাও কি মিথ্যা ছিল? নিজের ওপর সীমাহীন রাগ হলো আদিত্যের। কেন যে সে মহান সেজে আসতে গেল, আর কেনই বা সে তার এঙ্গেজমেন্টটাও ক্যান্সেল করে দিল। এখন বড় অনুশোচনা হচ্ছে। নন্দিনী হঠাৎ আদিত্যের হাত ধরতেই আদিত্য তপ্ত চোখে তাকাতেই বলল, আদিত্য শুনুন, আপনি যা ভাবছেন তা নয়, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আপনার। Shut up. Be quiet. Aditya Chaudhary does not like to lie and I didn't mind. Take care of yourself. Bye. বলেই আদিত্য আর দাঁড়ালো না। ঠিক যেভাবে রূপালী জ্যোৎস্না গায়ে মেখে মায়াবী আলোয় এসেছিল, ঠিক সেভাবেই জ্যোৎস্না গায়ে মেখে মায়াবী আলোয় অস্পষ্ট হয়ে ফিরে গেল। নন্দিনী হঠাৎ দিক দিশা ভুলে সজোরে মোবাইলটি আছাড় মারল ফ্লোরে। মুহূর্তেই ফোনটি খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। সেই শব্দ নিচ অব্দি আদিত্যের কানেও পৌঁছালো বোধ হয়। তবে আদিত্যের কেন যেন এখনও রাগ কমছে না। নন্দিনী পরপর কাচের জগ, গ্লাস, টেবিল ল্যাম্প এবং বেশ কয়েকটি ফুলদানি সহ হাতের কাছে যা যা পেয়েছে সব ভেঙে ফেলল। ওয়াসিফকে এক্ষুনি কেন কল দিতে হবে? কেন কেন সারাদিন কোথায় ছিল এত আদর, এত যত্ন, এত ভালোবাসা? নন্দিনীর ভীষণ কান্না এলো। তার মা ইচ্ছে করে ওয়াসিফের সাথে তাকে বেঁধে দিয়েছে, যাকে সে সারা জীবন ভাই মনে করে এসেছে। তার ইচ্ছার কিংবা পছন্দ অপছন্দের গুরুত্ব কখনোই দেয়নি। করবে না সেই বিয়ে। হাতের কাছে থাকা আরেকটি ফুলদানি সজোরে ছুঁড়ে মারল ড্রেসিং টেবিলের দিকে। মুহূর্তেই তছনছ হয়ে গুড়িয়ে গেল সব। নিচ থেকে আদিত্য সবই শুনতে পেল, তবে সে আর এক মুহূর্তও দাঁড়ালো না। কিছু কিছু ব্যথা শব্দহীনভাবে তার ভেতরটা তছনছ করে দিল। মুহূর্তেই বুকের ভেতর 100 চুল্লির আগুন দাও দাও করে জ্বলতে শুরু করলো। আদিত্যের মনে হলো মেয়েটা খুব যত্ন করে তার হৃৎপিণ্ডটা
থেতলে দিয়েছে বিষাক্ত সোনালি ছুরির ফলা দিয়ে। কিন্তু কেন কেন এত নাটক করলো মেয়েটা? কি যত্ন করে অভিনয় করে তাকে এতক্ষণ অনুভূতির সাগরে ভাসিয়েছিল, আর সেও বোকার মতো ভেসেছিল। বড্ড আফসোস হচ্ছে এখন তার। ভাববে না সে আর বহুরূপী মুখোশধারী মেয়েটাকে। কাল সকালেই সে তার বাবা মাকে কাট কাট গলায় জানিয়ে দেবে সেই বিয়েতে রাজি। আবেগে ভাসলে চলবে না, তার আবেগের বয়স পার হয়ে গেছে বহু পূর্বেই। নন্দিনী তার জন্য মরীচিকা, শুধুই মরীচিকা। আর নন্দিনী এখন আবেগে ভাসছে। বাবা মায়ের অত্যন্ত আদরি মেয়ে হওয়ায় তাদের ছায়াতলে থাকা তরুণ মেয়েটার এখনও বাস্তবতা বোঝার মতো বয়স কিংবা দুনিয়াদারি বাস্তবতা সম্পর্কে বোঝার মতো জ্ঞান এখনো হয়নি। তারা নন্দিনীর বোঝার মতো ক্ষমতা এবং বয়সের ডিস্টেন্সটাও অনেক। তবে আদিত্য এবং নন্দিনী দুজনে এতদিনে এইটুকু বুঝতে পেরেছে তাদের একে অপরের সঙ্গ খুব ভালো লাগে। ভালো লাগার পাশাপাশি কখন কিভাবে যেন অজান্তেই তারা একে অপরকে ভালো বেসে ফেলল। নন্দিনীর বাবা মা ঘুমিয়েছিলেন কিছুক্ষণ পূর্বে। হঠাৎ বাসায় ভাঙচুরের শব্দ হতেই ওনারা ধরফরিয়ে জেগে উঠলেন। বিকট শব্দের উৎস পেতেই ওনারা মেয়ের কক্ষে প্রবেশ করলেন ডুপ্লিকেট চাবি দিয়ে। মেয়ের কাছে এগিয়ে এসে নবাব সাহেব বললেন, মামুনি, কি হয়েছে তোমার? ভাঙচুর করছো কেন? প্লিজ কাম ডাউন। এই ওয়াসিফ এত রাতে কেন আমায় কল দিল আপু? নাহিদা শিকদার রেগে উঠে বললেন, ও তোমার ফিয়ন্সে, কল দিবে না মানে? তাছাড়া তুমি অসুস্থ, তোমার ভালো মন্দ জানার জন্য হয়তো কল দিয়েছে ছেলেটা। এতে জেদ করার কি আছে? নবাব সাহেব সেই স্টেট বললেন, না, দিতে পারবে না। সে ফিয়ন্সে কিন্তু হাজব্যান্ড নয়। তার কোনো রাইট নেই আমার মেয়েকে রাত বিরেতে যখন তখন কল দেওয়ার। নিশ্চয়ই বারবার কল দিয়ে আমার অসুস্থ মেয়ের ঘুমের ডিস্টার্ব করেছিল। নাহিদা শিকদার আরো কিছু বলতে নেবেন তার আগে নবাব সাহেব চোখ পাকিয়ে বললেন, তোমার একটা কথাও শুনতে ইচ্ছুক নই। দ্রুত তুমি কক্ষে যাও নাহিদা। গেট আউট ফ্রম মাই ডটার্স রুম, গেট আউট। নাহিদা শিকদার আর কিছু বলতে পারলেন না, অপমানিত বোধ করে চলে গেলেন। নবাব সাহেব মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। নন্দিনী এখনো রাগে ফোঁস করছে ফনা তোলা সাপের মতো। মেয়েকে পানি পান করিয়ে শান্ত করলেন নবাব সাহেব। বিছানায় বসে নিজের কোলে মেয়ের মাথা রেখে চুলের ভাঁজে হাত বোলাতেই বললেন, ওয়াসিফ খারাপ কিছু বলেছে মামুনি? নন্দিনী মাথা নাড়ালেও কিছু বলেনি। নবাব সাহেব বললেন, আমি যতটুকু জানি ওয়াসিফ খুব ভালো এবং মার্জিত ছেলে। ওয়াসিফের সাথে তোমার বিয়ে হবে না এইটুকু অন্তত নিশ্চিন্তে থাকো মামুনি। তার কারণ এদের জাত বংশ সবাই রাজনীতিবিদ, যেটা আমার অপছন্দের। হ্যাঁ, যদিও ওয়াসিফ রাজনীতি করে না, তবে পূর্বপুরুষদের রীতিনীতি রক্ষা করার জন্য হলেও একসময় হয়তো সব ছেড়ে ছুড়ে রাজনীতি ধরবে। তখন আমার একমাত্র আদরের মেয়ের কি হবে? তোমার মাও রাজনীতি করে একজন নারী হয়। ওয়াসিফও যে ভবিষ্যতে রাজনীতি করবে না তার কি গ্যারান্টি? তাছাড়া তোমার মা রাজনীতি করার কারণে আমাদের বাবা মেয়ের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আর আমার মেয়েকে সেই রাজনীতিবিদের ঘরে পাঠালে জীবনটা আরো কত দুর্বিষহ হয়ে উঠবে তা আমি আন্দাজ করতে পারছি মামনি। তবে ওয়াসিফ যথেষ্ট ভদ্র, শিক্ষিত এবং মার্জিত একটি ছেলে। ওর মতো ছেলে পাওয়া বড্ড দুষ্কর। তাছাড়া ওয়াসিফকে রিজেক্ট করার মতো কোনো খুঁতো নেই। এক বাবার এক সন্তান, সবকিছুতেই সে ভালো। তবুও আমার মন সায় দেয় না ওর হাতে আমার মেয়েকে সারা জীবনের জন্য তুলে দিতে। কারণ রাজনীতিতে ঢুকলে একটা নেশা হয়ে যায়, এরপর শত্রু বেড়ে যায়। রাজপথে নামলে শত্রুদের দ্বারা কখন কোন সময় ওয়াসিফের কি হয়ে যায় তা স্বয়ং আল্লাহ পাক জানেন। আমি চাই না আমার মেয়ে ওয়াসিফের সাথে বাধা পড়ে অকালে ঝরে পড়ুক। আমি শুধু এইটুকুই চাই আমার মেয়ে খুব সাধারণ কাউকে বিয়ে করে স্বাধীন জীবনযাপন শুরু করুক, এবং যে আমার মেয়েকে অত্যন্ত ভালোবাসবে ঠিক আমার মতো। আমার মেয়েকে সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস করবে, বিপদে আপদে ভরসা দিয়ে আগলে রেখে সারা জীবন পাশে থাকবে। ব্যাস এতটুকুই। এবার সে ছেলে গরিব হলেও আমার কোনো আপত্তি নেই। আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন তা নিয়ে আমি সন্তুষ্ট। আমার মেয়ে সারা জীবন বসে বসে খাওয়ার তৌফিক আল্লাহ আমায় বহু পূর্বে দিয়েছেন। তাই আমি আমার মেয়ের জন্য টাকা পয়সা এবং ক্ষমতাধর পাত্র কখনোই চাই না। খুব সাধারণ, ভদ্র, মার্জিত এবং শিক্ষিত কাউকে চাই। কারণ টাকা পয়সা এবং ক্ষমতা মানুষকে কখনো সুখী করতে পারে না। তোমার মা আর আমি চাচাতো ভাই বোন, আমাদের লাভ ম্যারেজ। কিন্তু দেখো,
লাভ কি হলো? তোমার মা সারাদিন সংসারের সকল দায় দায়িত্ব ফেলে রাজনীতি নিয়ে ব্যস্ত থাকে। আমাকে সময় দিতে পারে না, আমার মেয়েকে সময় দিতে পারে না, আমার সাজানো গোছানো ছোট্ট সংসারটাকে সময় দিতে পারে না। কি লাভ তাহলে রাজনীতিবিদ বিয়ে করে? বলে একটা দীর্ঘশ্বাস ফেললেন, ফের বললেন, তুমি এইসব নিয়ে টেনশন করো না মামনি। আব্বু থাকতে তোমার কোনো ক্ষতি হবে না। তুমি পড়াশোনায় মনোযোগ দাও, বিয়ের চিন্তা একদম করবে না। তোমার আম্মু হয়তো রাগ করে বলেছে বিয়ের কথা, তুমি এইসব একদম মাথায় এনো না। আর শোনো, তোমার এমএসসি কমপ্লিট করা পর্যন্ত কোনো বিয়ে শাদী হবে না, এইটুকু নিশ্চিন্ত থেকে আব্বুর উপর ভরসা রাখতে পারো। বলেই মেয়ের কপালে চুমু খেয়ে মাথায় হাত বোলাতে লাগলেন। এই একটা মেয়েই তো ওনার, কত কিছুর পর এই মেয়েটা আল্লাহ ওনাকে দিয়েছেন, তাই তো তিনি মেয়েকে আদর করতে কার্পণ্য করেন না। মেয়েটার কিছু হয়ে গেলে তিনি নিজেও বাঁচবেন না ভেবেই পরপর কয়েকটা দীর্ঘশ্বাস ফেললেন। আদিত্য তখন পেইন কিলার খাইয়ে দেওয়াতে এবং বাবার ভরসা মাখা হাতের আদর পেয়ে নন্দিনী হাত পা ছেড়ে দিয়ে কিছুক্ষণ পর গভীর ঘুমেই তলিয়ে গেল। মেয়েকে ঠিক করে শুইয়ে দিয়ে ব্যালকনির ডোর এবং জানালার গ্লাস লাগিয়ে দিয়ে কক্ষের পর্দাগুলো টেনে দিয়ে এসি ছেড়ে মাত্রা চেক করে চলে গেলেন নবাব সাহেব। নিজের কক্ষে প্রবেশ করতে নাহিদা শিকদার বললেন, আমার মেয়ের ব্রেন ওয়াশ করা শেষ হয়েছে আপনার, নাকি আরো বাকি রেখেছেন? সেটুকুও শেষ করে আসুন। আপনার আশকারায় মেয়ে আমার অবাধ্য হয়ে উঠেছে। আড়াল থেকে সব শুনেছে তাহলে? নাহিদা শিকদার তপ্ত দৃষ্টি নিক্ষেপ করলেন। নবাব সাহেব বললেন, আবারও বলছি, তোমার সস্তা রাজনীতি বাইরে দেখাবে, ফার্দার এই শাহনেওয়াজ নবাব শিকদারকে দেখাবে না। আর যা শুনেছ ভালোই হয়েছে, আমাকে ফের রিপিট করতে হবে না তোমায়। আর যদি আমার মেয়ে নিয়ে বেশি বাড়াবাড়ি করো নাহিদা, তাহলে সত্যি আমি আমার মেয়েকে নিয়ে শীঘ্রই দেশ ছাড়ব। তোমার কোনো ক্ষমতাই আমাকে আটকাতে পারবে না, জেনে রাখো তুমি। আর শোনো, আমার মেয়ে অ্যাডাল্ট, 18 বছর পূর্ণ হয়েছে সেই কবেই। সে এখন যার কাছে থাকতে চাইবে, আইনও তার পক্ষে রায় দেবে। এবার তুমি কি করতে পারবে করো গিয়ে। নাহিদা শিকদার কিছু বলতে নেবেন তার পূর্বেই নবাব সাহেব বললেন, ফার্দার একটা কথাও নয় নাহিদা, নট সিনক্রিয়েট। শুয়ে পড়ে এক্ষুনি। নাহিদা শিকদার আর কিছু বললেন না। স্বামীকে অত্যন্ত মান্য করেন তিনি, তাই প্রত্যুত্তরে কিছুই বললেন না। তবে তিনি রাগে গজগজ করে শুয়ে পড়লেন। নবাব সাহেব লাইট অফ করে ওনার পাশে শুয়ে পড়লেন। এর পরের দিন সকালেই আদিত্য তার বাবা মাকে কাট গলায় জানিয়ে দিল এই সপ্তাহের মধ্যে বিয়ে করতে চায়, তবে পূর্বের পাত্রীটি ক্যান্সেল। ছেলের কথা শুনে মহাচিন্তায় পড়ে গেলেও আদিত্যর বাবা মা প্রচুর খুশি হলেন ছেলে ফের বিয়ের উদ্যোগ নেওয়ায়। অতঃপর চিরুনি অভিযান চালিয়ে ছেলের জন্য আবারও পাত্রী খোঁজা শুরু করে দিলেন চৌধুরী পরিবার। এক সপ্তাহ পুরোটাই পার হয়ে গেল পাত্রী যাচাই বাছাইয়ের কাজে। যতগুলো পাত্রীর ছবি দেখিয়েছে একটা পাত্রীকেও আদিত্যের পছন্দ হয়নি। সবগুলো পাত্রের মধ্যে আদিত্য কেন জানি নন্দিনীর ছায়া আর একজোড়া মায়াবী চোখের সরল চাহনি খুঁজে বেড়ায়। তবে সেটা নন্দিনীর চাইতে দ্বিগুণ সুন্দরী পাত্রী হলেও আর তেমনটা না পেয়ে আদিত্য বারবার হতাশ হয়েছিল। আহসান সাহেব ছেলের গা ছাড়া ভাব দেখে যার পরনায় বিরক্ত। এরপর তিনি ওনার এক বিজনেস পার্টনারের মেয়েকে ঠিক করলেন। সবকিছু পছন্দসই হওয়ায় এই পাত্রীটি আর হাতছাড়া করতে চাইলেন না ওনারা। আর তাই খুব দ্রুত আদিত্যের এঙ্গেজমেন্টের দিন ধার্য করে ফেললেন আহসান সাহেব। আদিত্য হতাশ হয়ে তার ভাগ্যকে মেনে নিল, ভাবলে ভাগ্যে যা আছে তাই হবে। নন্দিনীর প্রতি অনুভূতিগুলো প্রগাঢ় হওয়ার পূর্বেই অন্য কারোর সাথে শরীয়ত মোতাবেক আবদ্ধ হবে। সেদিন এঙ্গেজমেন্টটা কাকতালীয়ভাবে সম্পূর্ণ না হলেও এবারের এঙ্গেজমেন্টটা অসম্পূর্ণ হওয়ার কোনো চান্স নেই। সবাই শতভাগ নিশ্চিত যে এবারের এঙ্গেজমেন্টটা হয়েই যাবে। আজ ইলেকশনের দিন। নাহিদা শিকদার ভীষণ ব্যস্ত, একবারে এক একদিকে ফোন করে খবরাখবর নিচ্ছেন। এবার ইলেকশন নির্বাচনের জন্য তিনি ভীষণ চিন্তিত। আজ নন্দিনীকে কঠোরভাবে বাইরে যেতে নিষেধ করেছেন তিনি, যেহেতু আজ দেশের অবস্থা অত্যন্ত সরগম এবং রমরমা থাকবে। তাছাড়া জাতীয় নির্বাচন বলে কথা। এছাড়াও নির্বাচনের দিন ঢাকা সিটির মধ্যে বোমা হামলার মতো মারাত্মক দুর্ঘটনাও ঘটে। আর তাই নাহিদা শিকদার আজ স্বামী এবং একমাত্র মেয়ের বাইরে যাওয়ার কঠোরভাবে নিষিদ্ধ করে দিয়েছেন। মায়ের কথায় নন্দিনী মনস্থির করেছে আজ সে বাইরে যাবে না। সারাটা দিন বাসায় বসে সে অলস সময় পার করেছে। শেষে মায়ের উপর অত্যন্ত বিরক্ত হয়ে কিছুক্ষণ ছাদে বসে বাবল উড়িয়েছে। নন্দিনীর আবার মন মেজাজ খারাপ থাকলে কিংবা ফোন কোনো কারণে বিরক্ত হলে সে ছাদে বসে অনেকক্ষণ যাবৎ বাবল ওড়ায়। তখন তাকে একদম কেউ বিরক্ত করতে পারে না। রাগ কমলে সে নিচ থেকেই নিচে নেমে আসে।
তবে রাগের মাথায় সেই মুহূর্তে সে তার পাশে কাউকে অ্যালাউ করে না, একমাত্র তার বাবা ছাড়া, বরং বিক্ষিপ্ত আচরণ করে। আর তাই সে যতক্ষণ ছাদে অবস্থান করে ততক্ষণ তাকে কড়া পাহারায় রাখা হয় মহিলা স্টাফ দ্বারা। তার কারণ আজকালকার জেনারেশনের ছেলেমেয়েরা রাগের বশীভূত হয়ে ডিপ্রেশনে পড়ে হুটহাট সুইসাইডের মতন যে কোনো সিদ্ধান্ত নিয়ে নেয় অনায়াসেই। মূলত সেজন্যই কঠোরভাবে সিকিউরিটি দেওয়া হয় নন্দিনীকে। তাছাড়া নাহিদা শিকদার তো জানেনি ওনার মেয়ের রাগ আবার একটু বেশি। তখন প্রায় বিকেল 3টে বাজে ঘড়ির কাঁটায়। নন্দিনী খাওয়া দাওয়া শেষ করে সবে ল্যাপটপে একটা মুভি দেখতে নিল। হঠাৎ টাইটানিক মুভিটা দেখার ভীষণ ইচ্ছে হলো। মাঝে মধ্যে দেখে, তবু আজ কেন জানি একটু দেখতে মন চাইলো। টাইটানিক যখন প্রায় ডুবে যাবে হঠাৎ নন্দিনীর নিউ ফোনে মেসেজ টোন বেজে উঠল। নন্দিনী উৎকণ্ঠা নিয়ে সাথে সাথে সেন্ড করতে দেখলো অদিতি মেসেজ সেন্ড করেছে। মেসেজে ওকে একটি পার্কের লোকেশন দিয়েছে দ্রুত যাওয়ার জন্য। তার কারণ আজ নাকি ফাল্গুনির বার্থডে, তাই ফাল্গুনিকে সারপ্রাইজ দেবে রেস্টুরেন্টে নিয়ে। এর সাথে তাদের পরিচিত সেম ইয়ারের কয়েকটা বয়ফ্রেন্ডও থাকবে। অদিতির বার্থডের কথা মনে থাকলেও ফাল্গুনের বার্থডের ডেটটা নন্দিনীর কিছুতেই মনে পড়ল না, তাই নন্দিনী কিছুটা কনফিউজড। অতঃপর বাকি মুভিটুকু না দেখে ল্যাপটপ অফ করে দ্রুত রেডি হয়ে সকলের অগোচরে বাসা থেকে বের হয়ে গেল। তার কারণ তার মা জানতে পারলে কিছুতেই যেতে দেবে না, তাহলে তো ফাল্গুনিকেও সারপ্রাইজ দেওয়া হবে না। পাত্রের বাড়িতে পাত্রসহ চৌধুরী পরিবারের সকলেই উপস্থিত। হাসান সাহেব ছেলের মতিগতি অত বুঝতে পারেন না, তাই তিনি ভাবলেন আজ এঙ্গেজমেন্ট সম্পূর্ণ হওয়ার সাথে সাথে ছেলেকে ধরে বেঁধে আকরটাও সেরে ফেলবেন বলে এমনই মনস্তাপ করলেন। নয়তো ছেলে আবারও এঙ্গেজমেন্ট সেরে ভেঙে ফেলতে দুবারও ভাববেন না, বলবে এটাও ক্যান্সেল। তখনই পার্টনারশিপের সাথে বাকযুদ্ধ কিংবা মতানৈক্যও হতে পারে। তাই তিনি রিস্ক নিতে আগ্রহী হলেন না, বরং আকত সেরে ফেলার জন্য অগ্রিম ব্যবস্থাও করে রেখেছেন সকলের অগোচরে। অতঃপর মহেন্দ্রক্ষণ ঘনিয়ে আসতেই পাত্রের সামনে পাত্রীকে আনা হলো। আদিত্য নিশ্চুপ, একবারও পাত্রিকা অর্থাৎ রিয়ানার দিকে তাকালো না। এটা কমবেশ সকলেই লক্ষ্য করেছেন। মিসেস আফসানা চৌধুরী সকলের অগোচরে বার কয়েক ছেলেকে জিজ্ঞেস করেছেন সে নির্বিকার কেন, মেয়েকে পছন্দ হয়েছে কিনা, কিংবা তার পছন্দের কেউ আছে কিনা ইত্যাদি। কিন্তু আদিত্য কিছুই বলল না, সবটা সময় নিরুত্তর রইল। নন্দিনীর ওপর অভিমানে জিদ করে বিয়ের মতো সিদ্ধান্ত নিয়ে নিল সে, তাই কাউকেই কিছু বলতে পারছে না। কিন্তু তার কেমন যেন অস্থির অস্থির লাগছে। ইচ্ছে করছে এখান থেকে বেরিয়ে নন্দিনীর মুখোমুখি হয়ে জিজ্ঞেস করতে, সত্যিই কি তোমার বয়ফ্রেন্ড আছে নন্দিনী ফুল? না, কিছুই করতে পারলো না। বুকের বাপাসটা কেমন যেন ফাঁকা ফাঁকা আর শূন্য শূন্য লাগছে নন্দিনীর জন্য। আবারও নন্দিনীর ওপর প্রচণ্ড জিদও লাগছে। কেন মেয়েটার বয়ফ্রেন্ড থাকা লাগবে? নন্দিনী অদিতির দেওয়া লোকেশনে পৌঁছতেই দেখলো ওরা কেউ নেই। নন্দিনী চিন্তিত হলো, কেউ অদিতির অ্যাকাউন্ট থেকে মেসেজ দিয়ে ফান করছে না তো? কথাটা আগে কেন ভাবেনি সে? তার আম্মু তো আজ তাকে কঠোরভাবে নিষেধ করেছে বাসার বাইরে এক পাও না ফেলতে। এখন কি হবে? আকস্মিক কেউ একজন পেছন থেকে নন্দিনীর মুখে রুমাল চেপে ধরলো। কয়েক সেকেন্ড পার হতেই নন্দিনী সেন্সলেস হয়ে গেল। দূর থেকে সেই দৃশ্যটি দেখতে পেল তাদের ভার্সিটির কিছু বয়ফ্রেন্ডরা। নন্দিনীকে এখানে আসতে দেখে ওরা এগিয়ে আসছিল কথা বলার জন্য, কিন্তু তার আগেই কোথা থেকে কয়েকটা কালো পোশাকধারী মাথায় ক্যাপ আর মাস্ক পরা লোক এসে নন্দিনীকে কিডন্যাপ করে নিয়ে গেল। অদিতির নাম্বার ওদের কাছে থাকায় ওরা সাথে সাথে ফোন দিল অদিতিকে। আদিত্যের সামনেই দুটো এঙ্গেজমেন্টের রিং রাখা হলো। আফসানা চৌধুরী রিয়ানার হাত বাড়িয়ে ধরলেন রিং পরিয়ে দেওয়ার জন্য। আদিত্য মন শক্ত করে যেই সবে রিংটি পরিয়ে দিবে, আকস্মিক অদিতি হাউমাউ করে চিৎকার করে কেঁদে উঠল। অদিতির চিৎকারে ঘাবড়ে গেল এক কক্ষের মানুষজন। আদিত্য বিচলিত হয়ে জিজ্ঞেস করল, অদিতি, কি হয়েছে? অদিতি কাঁদতে কাঁদতেই বলল, ভাইয়া, নন্দিনী কিডন্যাপ হয়েছে আর তুমি এঙ্গেজমেন্ট করছো। বলেই আদিত্যর হাত থেকে রিংটি ফেলে দিল। অদিতির আচরণে এক কক্ষের মানুষ সকলে বিমূঢ় নেত্রে তাকিয়ে রইল। অদিতির কথার মানে আদিত্যের বোধগম্য হলো না। কপাল কুঁচকে বোনের দিকে জিজ্ঞাসু দৃষ্টি নিক্ষেপ করতেই অদিতি আদিত্যকে দু হাতে ঝাঁকিয়ে বলল, ভাই তুমি কি শুনতে পাচ্ছ না আমার কথা? আমার ফ্রেন্ড নন্দিনী কিডন্যাপ হয়েছে। রিয়ানা হঠাৎ বলে উঠল, তোমার ফ্রেন্ড কিডন্যাপ হলে তোমার ভাইয়ের কি? তুমি এত অস্থির হচ্ছ কেন? ডিসকাস্টিং। রিয়ানা এভাবেই কথা বলায় আফসানা চৌধুরী এবং ফাল্গুনির মা আফরোজা চৌধুরী অবাক হয়ে তাকিয়ে রইলেন। তা শুনে অদিতি বলল, আমাদের ভাই বোনের মধ্যে ইন্টারফেয়ার করার তুমি কে? হাউ ডেয়ার ইউ? রিয়ানা কঠিন চোখে তাকিয়ে বলল, আমি তোমার ভাইয়ের ফিয়ন্সে। রিয়ানার এমন দুঃসাহস দেখে আদিত্য শক্ত গলায় বলল,
এটা আমাদের ভাই বোনের পার্সোনাল ম্যাটার, এর মধ্যে কথা বলার রাইট তোমার নেই। আর শোনো, তুমি ফিয়ন্সে কিন্তু ওয়াইফ না, আর আমাদের এখনো বিয়ে হয়নি। তোমার এমন দুঃসাহস দেখানোর পর হবে কিনা সেটাও সন্দেহ। বাই দ্য ওয়ে, এমনিতেই তোমাকে আমার পছন্দ হয়নি, নেহাতি বাবার চাপে পড়ে এসছে, নয়তো ইচ্ছে ছিল না। বোনের পক্ষ এবং তাকে সরাসরি অপছন্দের কথা বলায় রিয়ানা অপমানিত বোধ করে ক্ষিপ্ত হলো আদিত্যের উপর। অদিতি বলল, ভাই তুমি এখনো দাঁড়িয়ে থাকবে? নন্দিনীকে কারা যেন তুলে নিয়ে গেছে, কি হলো, যাও। মেয়ের কান্নাকাটি দেখে আফসানা চৌধুরী কেমন যেন ইমোশনাল হয়ে পড়লেন। আনমনেই ওনার মাতৃত্ব মন কেঁদে উঠল। একজন নারী হয়ে আরেকজন নারীর দুঃখ কষ্ট বোঝার ক্ষমতা ওনার রয়েছে। তাছাড়া নন্দিনীকে তিনি খুব ভালো করে জানেন এবং খুব আদরও করেন, নিজের আরেকটি মেয়ের মতো ভেবে। মেয়েটার এমন একটা বিপদের কথা শুনতে পেয়ে তিনি হা হুতাশ করেই বললেন, আদিত্য, দাঁড়িয়ে আছো কেন? যাও বাবা, মেয়েটার ভীষণ বিপদ। এঙ্গেজমেন্ট পরেও করা যাবে, আমরা কেউ তো পালিয়ে যাচ্ছি না। মেয়েটার সর্বনাশ হয়ে গেলে আর ফিরে পাওয়া যাবে না। তাছাড়া নিষ্পাপ মেয়েটার কিছু হয়ে গেলে ওর মা বাবার কি অবস্থা হবে একটাবার ভাবো। মায়ের কথায় আদিত্যের অন্তরাত্মা কেঁপে উঠল। হাসান সাহেব কিছু বলতে নেবে তার আগে অদিতি ওনাকে থামিয়ে বললেন, আব্বু প্লিজ এখন কোনো রকমের সিন ক্রিয়েট করো না। নন্দিনীকে কারা কিডন্যাপ করেছে? হাসান সাহেব আর কিছু বলতে পারলেন না মেয়ের কথায়, বলেই অদিতি ভাইয়ের হাত ধরে বাইরে নিয়ে গেল। বলল, তুমি এত নির্বিকার কেন ভাইয়া? কি ভাবছো? এখনো তো ভাবার সময় নেই। তুমি তুমি এখন ওই মেয়েটাকে বিয়ে করতে চাও ভাইয়া? এই মেয়ে বিয়ে না হতেই আমাদের মধ্যে ইন্টারফেয়ার করছে। বিয়ে হলে কি করবে না জানি। তাও ঠিক, বিয়ের নতুন পাত্রের থেকে এমন আচরণ কেউ আশা করেনি। অদিতির কথায় আদিত্য বুঝতে পারল না তার বোন চাইছে না এখানে সে বিয়েটা করুক। তাছাড়া আদিত্য তো জানে তার বোন নন্দিনীকে কতটা পছন্দ করে, কতটা ভালোবাসে, আর মেয়েটার জন্য কতটা পাগল। এছাড়াও এই মেয়েটার আসল রূপও বেরিয়ে এলো গর্তের মধ্যে লুকিয়ে থাকা সাপের মতো। আদিত্য তো মরে গেলেও এই মেয়েকে বিয়ে করবে না। এখনই এই অবস্থা, এই মেয়ে এখানেই রিজেক্ট। সোনার হরিণ হাতছাড়া হওয়ায় রিয়ানা ও তার পরিবার কঠিন দৃষ্টিপাত করে দাঁত মুখ খিঁচল আদিত্যের পরিবারের ওপর। আদিত্য নীরব সবটাই দেখল, তবে সে নিরুত্তর রইল। শুধু এইটাই ভাবলো, বিয়ে না হতেই এই অবস্থা, বিয়ে হলে এরা কি করবে? তাদের ভাই বোনের মূল্যবান সম্পর্ককে তো একদিনেই ফাটল ধরাবে। অন্যদিকে রিয়ানা মনে মনে বলল, একবার বিয়েটা হোক, তারপর তোমাদের ভাই বোনের ভালোবাসা দেখাবো। বিয়ের মাসেই তোমাদের মধ্যে ফাটল ধরিয়ে যদি না ছাড়ছি, তবে আমার নামও রিয়ানা খান নয়। অদিতি এবার দু হাতে ভাইকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠে বলল, ভাইয়া নন্দিনীর জন্য আমার ভীষণ ভয় হচ্ছে। প্লিজ ভাইয়া, ওকে প্লিজ তুমি সেভ করো, প্লিজ প্লিজ। আজ ওর মায়ের ইলেকশনের দিন, ওর বের হওয়াটা কত বিপজ্জনক। তাও কেন বের হলো বোকা মেয়েটা? ওর কত শত্রু, কেন ও এটা বোঝে না? বোনকে ফ্রেন্ডের জন্য এভাবে কান্না করতে দেখে আদিত্যর ভীষণ মায়া হলো। নিশ্চয়ই এটা ন্যাকা কান্না নয়। কতটা ভালোবাসলে একটা মেয়ে তার ফ্রেন্ডের কিডন্যাপের খবর শুনতে ভেঙে পড়ে, সবার সামনে নিজের ভাইয়ের এঙ্গেজমেন্টের রিংটা ফেলে দিতে পারে। আদিত্য হাত বাড়িয়ে বোনের চোখের পানি মুছে দিয়েই বলল, চিন্তা করো না লক্ষ্মী বোন, আমি ঠিক তোর ফ্রেন্ডকে খুঁজে নিয়ে আসবো। বলেই অভয় দিল বোনকে। অন্যদিকে ভাই বোনের এত গভীর মিল মহব্বত পছন্দ হলো না রিয়ানার। এখনো দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। কথাগুলো বলেই আদিত্য চলে গেল। যাওয়ার আগে অদিতি আদিত্যকে সব বলে দিল নন্দিনীকে কোথায় নিয়ে যাচ্ছে। তার কারণ ওর বয়ফ্রেন্ডরা পছন্দ তাকে কিডন্যাপারকে লক্ষ্য করেছিল অদিতির নির্দেশনায়, আর তাই লোকেশনটা জানতে সমস্যা হয়নি। অতঃপর আদিত্য সেই লোকেশন অনুযায়ী দ্রুত পৌঁছে গেল। কিডন্যাপাররা মূলত নাহিদা শিকদারের বিরোধী দলীয় লোকের ভাড়া করা গুন্ডা। বিরোধী দলের প্রার্থী কোনো একভাবে জানতে পেরেছে নাহিদা শিকদারের ফের মন্ত্রী হওয়ার চান্স 99%, আর তাই ক্ষোভ থেকেই নন্দিনীর ক্ষতি করার জন্য অদিতির আইডি হ্যাক করে ফাল্গুনির বার্থডের কথা উল্লেখ করে টেক্সট দিয়ে সুকৌশলে নন্দিনীকে বাসা থেকে বের করে কিডন্যাপ করিয়েছে। তাছাড়া মেয়ের নিখোঁজ এবং বিভৎস অবস্থার কথা জানতে পারলে নাহিদা শিকদার নিশ্চয়ই ভেঙে পড়বেন বলে বিরোধী দলের প্রার্থীর ধারণা। আর তাই তো সকলের সামনে ভালো মানুষ সেজে সকলের অগোচরে বারবার নন্দিনীর ক্ষতি সাধন করার চেষ্টা করছে। আদিত্য নিজেই একা এলো নন্দিনীকে কিডন্যাপারদের হাত থেকে সেভ করতে। মেইন লোকেশনে আসা মোটেও সহজ ছিল না। কিডন্যাপারগুলোকে হাতে নাতে ধরতে পেরে ইচ্ছে মতো উত্তম মধ্যম দিয়ে পুলিশে ধরিয়ে দিল।
এরপর নন্দিনীকে যেখানে রাখা হয়েছিল সেখানে আসতেই দেখলো নন্দিনীর হাত পা এবং মুখ বেঁধে মেঝেতে ফেলে রেখেছে। আদিত্য সময় বিলম্ব না করে দ্রুত নন্দিনীর বাঁধনগুলো খুলে পাঁজা কোলে তুলে হসপিটালে নিয়ে গেল। তবে সন্তুষ্ট হলো এই ভেবে যে ভাগ্যিস নন্দিনীর কোনো ক্ষতি করতে পারেনি কিডন্যাপাররা, তাই পূর্বেই আদিত্য চলে এসেছিল হসপিটালে। আদিত্য সহ ওদের বাকি বয়ফ্রেন্ডগুলো আসলো। কিছুক্ষণ পর নন্দিনীর জ্ঞান ফিরতেই আদিত্য চলে গেল। আদিত্য চায় না সে ফের নন্দিনীর মুখোমুখি হোক। সে রাতের পর থেকে নন্দিনীর প্রতি তীব্র ঘৃণা এবং অভিমান জেদে পূর্ণ হয়েছে। নন্দিনীকে বাসায় এবং ফোনে না পেয়ে নাহিদা শিকদার তুলকালাম শুরু করে দিলেন। নবাব সাহেব তো মেয়ের জন্য স্ত্রীকে বারবার দায়ী করছেন, বেশ কয়েকবার ঝগড়াঝাটিও করেছেন দুজনে। অতঃপর কিডন্যাপার বিষয়টি গোপনে রেখে শেষমেশ অদিতি খুব সুন্দর করে বিষয়টি সামলে নিল। নয়তো মেয়ের কিডন্যাপের জন্য কতটা তুলকালাম করে ফেলবেন নাহিদা শিকদার সেটা সকলেই জানে। মেয়েকে অক্ষত অবস্থায় পেয়ে নাহিদা শিকদার মেয়েকে বুকে জড়িয়ে ধরে অনেকক্ষণ যাবৎ কান্নাকাটি করলেন। নাহিদা শিকদার আবারও উইন হয়েছেন, আর সেই খুশিতে শুভেচ্ছা জানিয়েছেন দেশ বিদেশের সকল আত্মীয় স্বজন সহ দলীয় এবং বিরোধী দলের লোকেরাও। ওনাকে শুভেচ্ছা জানাতে সপ্তাহখানিক পর ওয়াসিফের দাদিমা, ওয়াসিফের বাবা, তার মা জারিন খান এবং ওদের সাথে ওয়াসিফের খালামণি জান্নাত খান, ওয়াসিফের বোন ওয়াজিহা আর ওয়াসিফের খালাতো বোন জাফরিন সহ আরও বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তিও এসেছেন। নন্দিনী, ওয়াজিহা এবং জাফরিন তিনজনই প্রায় সমবয়সী। সবাইকে দেখে নন্দিনী খুব খুশি হলেও সেই খুশিতে ভাটা পড়ালেন ওয়াসিফের খালামণি জান্নাত খান। উনি কেমন যেন অদ্ভুত টাইপের, সারাক্ষণই নন্দিনীর খুঁত খুঁজতে ব্যস্ত থাকেন। ওয়াসিফের সাথে নন্দিনীর বিয়েটা তিনি মানতে পারেন না। ওয়াসিফকে জাফরিনের জন্য ওনার ভীষণ পছন্দ, কিন্তু এটা তিনি প্রকাশ করতে অপারগ। আজও নন্দিনীর অনেক খুঁত ধরেছেন জান্নাত খান। এইভাবে থাকে কেন, ওইভাবে চলাফেরা করে কেন, চুলগুলো এত ছোট কেন, হবু শ্বশুর শাশুড়ির সামনে সারাক্ষণ থাকছে না কেন, তাদের সেবা শুশ্রূষা খেদমত করছে না কেন, এই সেই হাবি জাবি এরকম নানা ধরনের ভিত্তিহীন খুঁত আর কথাবার্তা। জারিন খান অবশ্য এইসব পছন্দ করেন না। নন্দিনীকে ওনার সব রকমই ভালো লাগে, আর এত খুঁত ধরায় বোনকে একটা রামধমক দিয়ে চুপ করিয়ে রেখেছেন। তাও ভদ্রমহিলার মুখ থেমে নেই, তবু নন্দিনীকে খোঁচা মেরে কথা বলতেই আছে। কেন মেয়েটা হবু শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করছে না, এই নিয়ে সকলের অগোচরে আবারও অনেকগুলো কথা শোনালেন নন্দিনীকে। নন্দিনীর ভীষণ খারাপ লাগলো। বিয়ে না হতে কিসের সেবা শ্বশুরটা করবে, যেখানে সে নিজে এক গ্লাস পানিও ঢেলে খায় না। তবে নন্দিনী এইসবের কোনো প্রত্যুত্তর না করে অনেকক্ষণ যাবৎ নীরবে কান্নাকাটি করলো। তাছাড়া তার মা নাহিদা শিকদার যদি একবার জানতে পারে তাহলে জান্নাত খানের অবস্থা নাজেহাল করে ছাড়বেন। মেয়ের সাথে রুড বিহেভিয়ার করার জন্য নন্দিনী ঝামেলা এড়িয়ে নিজের রাগ দমন করার জন্য বাবলের পাইপ আর বোতল নিয়ে ছাদে উঠে গেল। বাবল ওড়ালে তার মেজাজ নিয়ন্ত্রণে আসবে কিছুটা। আদিত্য এবারের বিয়েটাও ভেঙে দিল। কিছুতেই সে বিয়ে করবে না বলে কাটকাট গলায় জানিয়ে দিল। আজ এক সপ্তাহের অধিক নন্দিনীকে দেখতে পায় না সে। অদিতির থেকে জানতে পারল নাহিদা শিকদার মেয়েকে ঘরবন্দি করেছেন। করারও কথা, মেয়েটার চালচলন তো উল্টোপাল্টা, না করেও উপায় নেই। আর মেয়েটাও তো পুরো ঘাড় তারা, কোনো সিকিউরিটি ছাড়াই বাসা থেকে বের হয়। তবে আদিত্য এই কদিনে বুঝতে পেরেছে নন্দিনীকে সে গভীরভাবে ভালোবেসে ফেলেছে। এছাড়াও সে নন্দিনীকে গভীরভাবে ফিল করে, কিন্তু নন্দিনীর বয়ফ্রেন্ড থাকায় সে কিছুই ভাবতে পারে না। পাগল পাগল লাগছে তার। একতরফা ভালোবেসে বেচারা আদিত্য গুমড়ে গুমড়ে মরছে। আজ হঠাৎ রায়হান আর মেহরাবের ডাকে আদিত্য ওদের বাসায় এলো বিকেলের সময়। ওরা কিছুক্ষণ কথাবার্তা বলার পর তিনজনই ছাদে উঠে এলো। ততক্ষণে প্রায় পরন্ত বিকেল। রায়হান আসার সময় সিগারেট নিয়ে এলো। আদিত্য আর মেহরাব সিগারেট খায় না, তবে আদিত্য এই সপ্তাহ খানিক ধরে সিগারেট খেতে শিখছে। এই পুরো সপ্তাহে অসংখ্য সিগারেট খাওয়া শেষ তার। রায়হান আর আদিত্য সিগারেট জ্বালিয়ে নিতেই মেহরাব নাক মুখ কুচকেই বলল, তোরা কি আসলেই ডাক্তার না অন্য কিছু? কি হয়েছে? দুটোর একটাকে তো প্রেম করে ছ্যাঁকা খেতে দেখিনি, তাহলে সিগারেট খাচ্ছিস কেন? ছ্যাঁকা খেলে সিগারেট খায় মানুষ? আমি এটাই মনে করি। তোর যদি ইচ্ছে হয় খেতে পারিস, না খেলে কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না, ফিল পাওয়া যায় না। শালা ভাগ এখান থেকে, খালি জ্ঞান দেয়। মেহরাব আর কথা বাড়ালো না। এরা এমনই, কিছু বললেই ইজ্জতের রফা দফা করে ছাড়ে। নাক মুখ চেপে অন্যদিকে দাঁড়ালো। হঠাৎ রায়হান দেখলো নন্দিনী ছাদে উঠেছে। আদিত্যকে ইশারা দিয়ে বলল, ওই দেখ রাজনন্দিনী।
আদিত্য চট করে সেই দিকে তাকাতেই রায়হান বলল। মেয়েটাকে আমার ভীষণ ভালো লাগে আদিত্য। আদিত্য কপাল কুঁচকে ফেলল। রায়হান ফের বলল, বাসা থেকে বারবার বিয়ের জন্য প্রেশার ক্রিয়েট করছে, ভাবলাম নন্দিনীর জন্য বিয়ের প্রপোজালটা পাঠাবো। আদিত্যের কেমন যেন শূন্য শূন্য লেগে উঠল। সিগারেট লম্বা একটা টান দিয়েই বলল, তো পাঠাসটা কেন? ওর এসএসসি কমপ্লিট হওয়া ছাড়া বিয়ে দেবে না শাহনওয়াজ নবাব শিকদার সাহেব। ও, আদিত্য আর কথা বাড়ালো না। সিগারেটে লম্বা আরেকটা সুখ টান দিয়ে সে রেলিংয়ের কাছে এসে দাঁড়ালো। এক পলক তাকালো নন্দিনীদের পুরো ভবনটিতে। নন্দিনীদের বিল্ডিংটি 21 তলা বিশিষ্ট। নিঃসন্দেহে এটি একটি টুইন টাওয়ার, তবে নন্দিনীরা থাকে 3 তলায়। চারপাশে কাঁটাতার সংযুক্ত বিশাল এরিয়া জুড়ে বড় করে বাউন্ডারি করা বিশাল এই ভবনটি। সম্পূর্ণ এই ভবনটির মালিকানায় রয়েছেন শাহনেওয়াজ নবাব শিকদার, তবে বাড়িটি একমাত্র মেয়ের নামে ওপরেই রেখেছেন তিনি। এই বাড়ির নেম প্লেটে লেখা রয়েছে শাহনেওয়াজ নবাব নন্দিনী শিকদার টুইন টাওয়ার। তাছাড়া বাড়ির বাউন্ডারির আশেপাশে রয়েছে রেইন ট্রি, জারুল, সোনালি, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, কদম, শিউলি, বকুল, হিজল সহ বেশ কিছু চেনা অচেনা অসংখ্য ফুলের গাছ। এছাড়াও ভবনটির পেছনে রয়েছে অসংখ্য আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা সহ নানা রকমের নাম না জানা অজানা বেশ কিছু ফলের গাছ এবং দেশি বিদেশি কিছু ভেষজ ঔষধি গাছ। শুধু তাই নয়, বাগানের মধ্যে রয়েছে বিভিন্ন ভ্যারাইটিসের কাঠগোলাপ, বাগান বিলাস, রক্তকরবী, ট্রাম্পেন্ট ভাইন, গোল্ডেন শাওয়ার, মধুমালতী, সুগন্ধি, জয়তী সহ নানান রকমের পাতাবাহার গাছও। এছাড়াও বাড়ির প্রবেশপথের দুধারে রয়েছে কৃত্রিম সড়কবাতি ছাড়াও রক্তজবা, রঙ্গন, পদ্মকরবী, চন্দ্রপ্রভা এবং সিজনাল ফুলের মধ্যে গন্ধরাজ জুঁই, অ্যারোমেটিক জুঁই, চামেলি, কামিনী, হাসনাহেনা, কাঠমালতী, স্থলপদ্ম, বেতাল ব্রাশ গাছও রয়েছে। আর সেই সব গাছগুলো তাদের বাড়িটি সহ বাগানটিরও দ্বিগুণ সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। এছাড়াও বড় বড় গাছগুলোতে নানা রকমের অর্কিড এবং বড় মানি প্লান্টের পাতা জড়িয়ে আছে। আন্দাজ করাই যায় ঢাকা শহরের অনেক আগের বাড়ি হলেও আভিজাত্যের শেষ নেই। শহরে স্বনামধন্য একজন মন্ত্রীর বাড়ি বলে কথা। নন্দিনীর ব্যালকনিতে বেশ কতগুলো কাঠগোলাপ গাছ বাইরে দিয়ে উকি দিয়ে রয়েছে। একটা শিউলি ফুলের ছোট্ট চারা সহ টবে বেশ কয়েক কালারের নয়নতারা আর সন্ধ্যা মালতের গাছও দেখা যাচ্ছে। ব্যালকনির সম্পূর্ণ গ্রিলে গোলাপি, অনন্তলতা, মধুমালতী আর নীল অপরাজিতা ফুলের লতা জড়িয়ে আছে, আর সেইখানে ফুটন্ত ফুলগুলো দেখা যাচ্ছে। ব্যালকনির একপাশে বেশ কতগুলো ইনডোর প্লান্টও দেখা যাচ্ছে। আদিত্য সিগারেটে আরেকটা লম্বা টান দিয়ে চোখ সরিয়ে দিল। নন্দিনীদের ছাদে বসে আড্ডা দেওয়ার জন্য কিংবা শেষ বিকেলের কমলা রোদের আলোয় অথবা গোধূলি লগ্নে বসে চা কফি পান করার জন্য পাতানো চেয়ারে টেবিলে সহ অন্য পাশে বেশ কতগুলো ইট সিমেন্টের পাকা করা বেঞ্চও রয়েছে। তবে নন্দিনীর মন খারাপ থাকলে সে পাতানো চেয়ার কিংবা বেঞ্চে না বসে ছাদের পানির ট্যাঙ্কির পাশের কর্নারটায় হেলান দিয়ে বসে থাকে। ওই কর্নারটা নন্দিনীর ভীষণ প্রিয় এবং তার কাছে খুব আপন বলে মনে হয়। ওখানটায় বসে সে মন খারাপে বাবল ওড়ায়, কখনো কখনো বই পড়ে, কবিতার বই, উপন্যাসের বই, গান শোনে, ওয়াসিফের সাথে কথা বলে কিংবা মাঝে মধ্যে অদিতিরা এলে সেখানটায় বসে গান গায়। অনেকক্ষণ যাবৎ আড্ডা দেয়, ওদের সাথে বাবল ওড়ায়, মাঝে মধ্যে একাকী নীরবে বসে ফুলের মালা গেঁথে ইত্যাদি। আদিত্য হঠাৎ দেখল নন্দিনীদের ছাদে বেশ কতগুলো বাবল উঠছে। উৎকণ্ঠা হয়ে সারা ছাদের দিকে দৃষ্টি বোলাতে দেখল নন্দিনী ট্যাঙ্কের কর্নারে বসে পা ঝুলিয়ে বাবল ওড়াচ্ছে। আদিত্যের সুন্দর চোখজোড়া মুহূর্তেই আটকে গেল সেথায়। ইস, কি সুন্দর একটি নয়নাভিরাম দৃশ্য! আদিত্য উদ্গ্রীব হয়ে লক্ষ্য করল নন্দিনী আজ হাঁটু অবধি একটি স্কার্ট পরেছে। উপরের অংশ সাদা আর নিচের অংশ কালো। উপরের অংশে স্টোন আর কচু কারচুপির কাজ করা এবং স্লিভলেস, তবে গায়ে ওড়না নেই। স্কার্টের নিচের অংশ কালো হওয়ায় নন্দিনীর ধবধবে ফর্সা হাঁটুগুলো বের হয়ে আছে। দূর থেকে দেখতে কতটা আবেদনময়ী লাগছে। হাঁটুর ক্ষতগুলো শুকিয়ে গেল, ছোপ ছোপ কালো দাগগুলো রয়ে গেছে এখনো, সেটাও স্পষ্ট বোঝা যাচ্ছে। নন্দিনীর চুলগুলো একদম ছোট, মধ্য পৃষ্ঠদেশ বরাবর। আদিত্যের দীঘল কৃষ্ণ কেশ ভালো লাগলেও নন্দিনীর মধ্যে পৃষ্ঠদেশ বরাবর পাতলা স্ট্রেইট সিল্কি চুলগুলো দেখতে খুবই দারুণ লাগছে। এলোমেলো চুলগুলোতে একটি পাঞ্চ ক্লিপ লাগিয়ে রেখেছে বাচ্চাদের মতো। শেষ বিকেলের কমলাভ রোদ নন্দিনীর চোখে মুখে পড়তে খুব সুন্দর আর মোহনীয় লাগছে দৃশ্যটি।
মাঝে মাঝে হালকা বাতাসের মৃদু ঝাপটা এসে নন্দিনীর এলোমেলো চুলগুলোকে আরও এলোমেলো করে দিয়ে বাবলগুলো উড়িয়ে নিয়ে যাচ্ছে দূর দূরান্তে। আর তা দেখে নন্দিনী বিরক্ত বোধ করে চুলগুলো আবারও পেছনে ঠেলে দিচ্ছে। বোঝাই যাচ্ছে মেয়েটা মাত্রাতিরিক্ত রেগে আছে। আদিত্য মনে মনে বিড়বিড় করেই বলল, নন্দিনী ফুলের এত রাগ কিসের? নন্দিনীকে এমন রূপে দেখতেই আদিত্য এক মুহূর্তের জন্য থমকে গেল। অথচ মেয়েটা যখন শাড়ি পরে তখন কতটা পরিপূর্ণ এক যুবতীর মতো লাগে, কিন্তু এখন দেখো কাজে কারবারে 20-21 বছরের মেয়েটাকে ঠিক পুরোই একটা বাচ্চার মতো লাগছে। অসময়ে নন্দিনীর ছেলে মানুষই দেখে আদিত্য এবার পুরোপুরিভাবেই নন্দিনীর প্রেমে পড়ে গেল। এটা অস্বীকার করার কিছুই নেই। আদিত্যকে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে দেখে রায়হান মেহেরাবকে কিছু একটা ইশারা দিয়ে এগিয়ে গেল। ওরা দেখলো আদিত্য মোহাবিষ্ট নয়নে নন্দিনীকে দেখছে। রায়হান আদিত্যের কাঁধে হাত রেখে বলল, মেয়েটার প্রেমে পড়ে গেছিস নাকি দোস্ত? আদিত্য তখনও ঘুরে। মেহেরাব একটু জোরেই বলল, কি দোস্ত, কোথায় হারালে? আদিত্যের সম্বিত ফিরতেই অপ্রস্তুত হলো। রায়হান বলল, বিয়ে ভাঙার তাহলে এই কাহিনী? জানি না। পছন্দ করিস নন্দিনীকে? অপছন্দের তো কিছু নেই। শি লুকস সো সুইট। যেইভাবে তাকিয়ে ছিলি মনে হলো ক্রাশ ঠাস খেয়ে প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছিস আদিত্য। এই জন্যই বোধহয় টেকনিক করে বিয়েগুলো ভেঙে দেয়। তলে তলে এত দূর, অথচ তুই একটাবার বললিও না আদিত্য। অন্তত একটাবার বলতি, আন্টিকে বলে দেখতাম। তুই তো জানতি নন্দিনীকে আমার খুব পছন্দ আদিত্য, তাও তুই হারামের মতো কেমনে এই কাজটা করলি? বাদ দে তোর কথা। তাছাড়া মন থেকে ভালোবাসা হয়ে গেলে এখানে কার দোষ? ওকে, সমস্যা নেই আদিত্য, তুই চালিয়ে যা, আমরা হেল্প করব। নন্দিনীকে পছন্দ করলেও ভালোবাসা হয়নি। তাছাড়া মেয়েরা আমাকে দেখলে সারাক্ষণ ভাইয়া ভাইয়া বলে ডাকে, তখন আমার ভেতর থেকে জাগ্রত হওয়া প্রেমিক প্রেমিক ফিলিংসটাই হারিয়ে যায়। সো স্যাড। ভালোই তো করেছে, নয়তো প্রেমে পড়ার আগেই ছ্যাঁকা খেয়ে ডিপ্রেশনে গিয়ে বেকা হয়ে যেতি। ভাগ্যিস ভালোই হলো প্রেমে পড়িনি, নয়তো তোর কথাটা সত্যি হয়ে যেত মেহরাব। মৌনতা ভেঙে রায়হানের পূর্বের কথার প্রত্যুত্তরে আদিত্য বলল, লাভ নেই, শি হ্যাজ আ বয়ফ্রেন্ড। আদিত্যের কথায় ওরা দুইজন চমকালো। একসঙ্গেই বলে উঠল, কি বললি? সিগারেটে একটা টান দিয়ে বলল, যা শুনেছিস সেটাই। তুই কিভাবে জানিস? আদিত্য তাচ্ছিল্য হাসল। সেদিন রাতেই তো দেখলো জায়ান ওয়াসিফ সিকদার নামের ওর বয়ফ্রেন্ড কল দিচ্ছিল বারবার, অথচ মেয়েটার নিখুঁত অভিনয় আদিত্য ধরতে পারল না। রায়হান বলল, অথচ দেখ, মেয়েটাকে দেখলে বোঝাই যায় না যে তার বয়ফ্রেন্ড আছে। কি ইনোসেন্ট ভাব নিয়ে থাকে, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। ঠিক বলেছিস। রায়হান সিগারেটে লম্বা একটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে বলল, শালার কি যুগ আসলো, সব মেয়েই ডাবল, একটাও সিঙ্গেল নেই। আমাদের সামনে দিয়ে পিচ্ছি পিচ্ছি গোড়া গাড়া পোলা পাইনরা সব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়, অথচ আমরাই টের পাই না। আমাদের ভাগ্যে বউ তো থাকা দূরের কথা, গার্লফ্রেন্ডও জোটে না। সব কপালের দোষ দোস্ত, মন খারাপ করিস না। মন খারাপ করে লাভ কি হবে, মন তো ভেঙে গেল। আদিত্যের মনোযোগ নেই তাতে। সে বাবল ওড়ানো বাবল কন্যাকে মহাবিষ্ট নয়নে দেখছে। ততক্ষণে ওয়াজিহা আর জাফরিন এলো ছাদে। নন্দিনী রেগে গেল ওদেরকে দেখে। দুজন স্টাফ ওদেরকে চলে যেতে বললেও ওরা শুনল না। ওরা বরং ছাদে ঘুরে আশপাশ দেখতে লাগলো। হঠাৎ নন্দিনীর গাছের একটা সূর্যমুখী ছিঁড়ে নিল জাফরিন। নন্দিনী রেগে গেল ফুল ছেঁড়ায়। ওরা দুজন ঘুরতে ঘুরতে হঠাৎ চোখ পড়ল সিগারেট খাওয়া আদিত্য, রায়হান আর মেহেরাবের দিকে। হঠাৎ জাফরিন নন্দিনীকে ডেকে বলল, ননদিনী দেখো, তুমি এদিকে বাবল ওড়াচ্ছ আর অন্যদিকে ছেলেগুলো সিগারেট খেয়ে এদিকে ধোঁয়া উড়াচ্ছে। ওয়াজিহা বলল, এরা তো পরিবেশ দূষণ করছে নন্দিনী, ছেলেগুলোর তো বিবেকবোধ বলতে কিছুই নেই বোধহয়। নন্দিনীর যেহেতু মাথাটা এই মুহূর্তে প্রচন্ড গরম, তাই সে উঠে এসে কোনো দিকে না তাকিয়ে হঠাৎ চিৎকার করে বলে উঠল, সিগারেট খেয়ে ঠোঁটের পরিবেশ নষ্ট না করে এগুলো যত্ন করুন সিগারেট খোররা, কারণ ঠোঁটগুলো আপনার স্ত্রীর হক সম্পত্তি। মাথায় কি ঘিলু টিলু বলে কিছুই নেই নাকি আপনাদের? বিবেকহীন আজব পাবলিক, কোথা থেকে আসে এইসব রামছাগলের দলেরা?
ফাউল, যত সব আবর্জনা, ডিসগাস্টিং। কথাগুলো বলে নন্দিনী অপর পাশের ছেলেগুলোর রিয়াক্টের জন্য তাকাতেই আদিত্যর সাথে দৃষ্টি মিলিত হতেই নন্দিনী হতভম্ব হয়ে গেল। হতভম্ব হলো আদিত্য নিজেও। নন্দিনী কখনো এমন কথা বলতে পারবে আদিত্য ঘুণাক্ষরেও ভাবতে পারেনি। আদিত্য সহ সকলেই অবিশ্বাসের সহিত হতবিহব্বল। নন্দিনীও আশা করেনি আদিত্য সিগারেট খেতে পারে। সে অপ্রস্তুত হয়ে বিব্রত বোধ করল। রায়হানদের এমন বিস্ময়কর চাহনি দেখে ওয়াজিহা আর জাফরিন নন্দিনীকে বাঘের তোপের মুখে রেখে দৌড়ে চলে গেল। নন্দিনী স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রইল। আদিত্যর কি হলো কে জানে। সে হঠাৎ রায়হানদের ছাদ থেকে লাফিয়ে মেহেরাবদের ছাদে উঠে ওখান দিয়েই নন্দিনীদের ছাদে উঠে এলো। রায়হান আর মেহেরাব তো বিস্ময়াত হয়ে তাকিয়ে রইল যুগলের দিকে। আদিত্য হাত ঝেড়ে বুক টান টান করে নন্দিনীর মুখোমুখি দাঁড়ালো, গম্ভীর গলায় বলল, একটু আগে কি বললেন? নন্দিনী ভয়ার্থ চোখে মুখে তাকালো। আদিত্য ধমকে উঠেই বলল, রিপিট করুন। আদিত্য নন্দিনীর কম্পিত ঠোঁটের দিকে তাকিয়ে রইল। আবার আসলেই আপনাকে বলতে চাইনি, ভেবেছিলাম অন্য কেউ। নন্দিনীর দিকে ঝুঁকে বলল, সে যেই হোক না কেন, আপনি কেন বলবেন? সিগারেট আমার বড্ড অপছন্দের, তাই। আচ্ছা। নন্দিনী কেঁপে উঠল। আদিত্য নতুন একটা সিগারেট ধরিয়ে লম্বা একটা টান দিয়ে ধোঁয়া উড়িয়ে বলল, আপনি বাবুল উড়াচ্ছেন আর আমরা সিগারেটের ধোঁয়া উড়াচ্ছি, সেম টু সেম। নন্দিনী ভয়ার্থ গলায় বলল, বাবল ওড়ালে পরিবেশ নষ্ট হয় না, বরং সিগারেটের ধোঁয়া ওড়ালে নষ্ট হয়। আর আপনি একজন ডক্টর হয়েও পরিবেশ দূষণ করছেন, আপনার বিবেকে বাঁধে না? কথাটা শুনতেই আদিত্য সময় নিয়ে সিগারেটে আরেকটা লম্বা টান দিয়ে হঠাৎ নন্দিনীর মুখের ওপর ধোঁয়া ছাড়লো। নন্দিনী কাঁচতে শুরু করলো। আদিত্য বলল, এবারে পরিবেশ দূষণ হবে না, মানুষ দূষণ হবে। বলেই বাঁকা হেসে কাঁচতে থাকা নন্দিনীর দিকে তাকিয়ে রইল। কাঁচতে কাঁচতে নন্দিনীর মুখশ্রী সিঁদুরের মতো লাল হয়ে গেল। আদিত্য নন্দিনীর চিবুক তুলে চোখে চোখ রেখে বলল, সিগারেট খেয়ে ঠোঁট নষ্ট করলে আপনার কে? নন্দিনী হাঁফাতে হাঁফাতে বলল, আমার কিছু না, আপনি আরো বেশি করে খানা দিত, আমার সমস্যা নেই। এই তো লাইনে এসছেন, এবার বলুন আমার স্ত্রীকে নিয়ে আপনার এত চিন্তা ভাবনা কেন? দেখুন আদিত্য, আপনার স্ত্রীকে নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নেই, আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। তাহলে তার হক আর সম্পত্তির কথা কেন বললেন? আমি কি জানতাম সিগারেট খোর মানুষটা আপনি, আর আপনি সিগারেট ধোঁয়া উড়িয়ে পরিবেশ নষ্ট করছেন? অন্যায় কিছু তো বলিনি। আদিত্য নন্দিনীর ফোলা ফোলা গালগুলোর দিকে তাকালো। সিক্ত করতে মন চাইলো হঠাৎ। এছাড়াও মেয়েটা হাফ স্কার্ট পরে ধবধবে ফর্সা উড়ুগুলো বের করে কাকে দেখাচ্ছে। ভীষণ রাগ উঠল তার। ওই ছাদ থেকে রায়হান আর মেহেরাব ডাব ডাব করে তাকিয়ে আছে এইদিকে। নির্ঘাত গিলে খাচ্ছে মেয়েটার সৌন্দর্য। আদিত্য চোয়াল শক্ত করে হঠাৎ নন্দিনীর হাত থেকে বাবলের বোতল আর পাইপটা নিচে ফেলে দিল। সেই দিকে তাকাতেই নন্দিনীর চোখ জোড়া ছলছল করে উঠল। এই বাবলের বোতলটা সেদিন তার আম্মু কিনে দিয়েছিল। আকস্মিক নন্দিনীর হাতগুলো মুচড়ে ধরল আদিত্য। নন্দিনী কুকিয়ে উঠেই বলল, আদিত্য কি করছেন? লাগছে? লাগার জন্যই দিচ্ছে। ছাড়ুন, ব্যথা পাচ্ছি। এ রূপে কেন এলেন নন্দিনী ফুল? তাতে আপনার কি? আমার অনেক কিছু। আমি ব্যথা পাচ্ছি আদিত্য, হাত ছাড়ুন প্লিজ। ছাড়বো না। ছাড়ুন বলছি। পানিশমেন্ট। বলে আরো জোরে মুচড়ে ধরল। নন্দিনী কোকিয়ে উঠে অস্ত্র বিসর্জন দিতে লাগলো। আদিত্যের মায়া হলেও ছাড়ল না। তার মাথা গরম হয়ে আছে। হঠাৎ বা হাত বাড়িয়ে একটা গোলাপ ফুল ছিঁড়ে নন্দিনীর পাঞ্চ ক্লিপটা টান মেরে খুলে চট করে গোলাপটা বাঁকানে গুজে দিল। নন্দিনী টের পেল না। গাল বেয়ে আরো কয়েক ফোঁটা অস্ত্র গড়িয়ে পড়তেই আদিত্য হাত ছেড়ে দিয়ে সাথে সাথে লাফ দিয়ে মেহেরাবদের ছাদে চলে গেল। কৃষ্ণপক্ষের তিথি দশমী। গলার কণ্ঠস্বরের ন্যায় কৃষ্ণপক্ষের তিথি দশমী। গলার কণ্ঠহারের ন্যায় আকাশে আজ এক ফালি বাঁকা চাঁদ ঝুলে রয়েছে। শান্ত স্নিগ্ধ আর নির্মল চাঁদটি মনোরম দ্যুতি ছড়াচ্ছে। আদিত্য দেশে ফেরে প্রায় 2.5 মাস পূর্ণ হয়ে গেল। কখন কিভাবে যেন টেরি পাওয়া গেল না। বর্ষা ফিরিয়ে শরতের জানান দিল। পেঁজা তুলেন মন ছুল। গাছে গাছে রাশি রাশি শিউলি ফুলের মালা দেখা গেল। টিকটিক করে ঘড়ির কাঁটে রাত 2:30টার ঘরে। গলার কণ্ঠহারের ন্যায় ওই এক ফালি বাঁকা চাঁদের সৌন্দর্য দেখতে দেখতে আদিত্য ব্যালকনিতে দাঁড়িয়ে গোটা সাতেক সিগারেটের ধোঁয়া উড়িয়ে 8তম সিগারেটের ধোঁয়া ওড়াতে ব্যস্ত। হঠাৎই
শরৎ হেমন্তের সন্ধিক্ষণে নির্জন নিশীথে বয়ে যাওয়া একরাশ হিমেল হাওয়া তার বলিষ্ঠ দেহটায় ছুঁয়ে দিতেই তার সমস্ত শরীর শিহরিত হয়ে উঠল মুহূর্তেই। তার মন আর মস্তিষ্ক সে কখন থেকেই অস্থির, বিষণ্ণ, উৎকণ্ঠিত। নন্দিনীর সাথে তখন এমন রুড বিহেভ করায় আদিত্যের কেমন যেন প্রচণ্ড গিল্টি ফিল হচ্ছে। মেয়েটার হাতগুলো তখন ক্রোধে বশীবর্তী হয়ে এতটাই জোরে মুচড়ে ধরেছিল যে ম্যার ম্যার করে খানিক শব্দও হয়েছিল। ব্যথায় মেয়েটা চিৎকার করে না কাঁদলেও তার দুটো চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়েছিল, জলপ্রপাতের ন্যায়। আদিত্য তখন পাত্তা দেয়নি ঠিকই, কিন্তু এখন তার বুকের ভেতর কেমন যেন সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে। তাছাড়া তখনকার ব্যাপারটা নন্দিনী সহ সকলের কাছেই ছিল অপ্রত্যাশিত। একজন ডক্টর হওয়ার দরুন রুটিন অনুযায়ী খুব সকাল সকাল ডিনার করে ঘুমানোর চেষ্টা করে আদিত্য। আজ রাতেও প্রায় 11টা থেকে বেশ কয়েকবার ঘুমানোর চেষ্টা করলেও বিধিভাম ঘুমের দেখা মেলেনি তার দু চোখে। আদিত্য সিদ্ধান্ত নিল সেদিন রাতের মতো আজও একবার নন্দিনীকে দেখে আসবে। কে জানে কি করছে মেয়েটা, ব্যথায় আবারও জ্বরটর আসেনি তো। মেয়েটার পুরো শরীরই আবার মাখনের মতো নরম তুলতুলে, যেন ধরলেই হাওয়াই মিঠাইয়ের ন্যায় ভ্যানিশ হয়ে যাবে। আদিত্যের মনে হলো মেয়েটা এখনও শরীরে বেবি লোশন ইউজ করে, নয়তো এত নরম হওয়ার তো কথাই নয়। কথাগুলো ভেবে অতঃপর আদিত্য এত রাতে রিস্ক নিয়ে বাঁকা চাঁদের জ্যোৎস্না গায়ে মেখে মায়াবী আলোয় নন্দিনীর বেডরুমে ঢুকে সর্বপ্রথম ডোরগুলো ভেতর থেকে লাগিয়ে দিল। সেদিনের ন্যায় লাইট না জ্বালিয়ে ল্যাভেন্ডার ফ্লেভারের সুগন্ধিময়ী একটা ক্যান্ডেল ধরালো। মোমবাতির ক্ষীণ কমলাভ দীপ্তিতে সর্বপ্রথম চোখ পড়ল হাঁটু মুড়িয়ে জুবুথুবু হয়ে গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে থাকা নন্দিনীর ওপর। আদিত্য বিচলিত হয়ে দ্রুত কাছে গেল। পায়ের তলায় অ্যাপেল ব্র্যান্ডের ল্যাপটপটা পড়ে রয়েছে অনাদরে। একটু পা নাড়াচাড়া করলে ঠাস করে নিচে পড়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তখন ল্যাপটপটাও পটল তুলবে। ল্যাপটপের পাশে অর্ধ খাওয়া এক মগ কফি। আদিত্য ল্যাপটপ গুছিয়ে ক্যাবিনেটের ওপর রাখলো, কফির মগ সরিয়ে নিল। ঝুঁকে নন্দিনীর ললাটে হাত রাখতেই চমকে উঠল। মেয়েটার সারা শরীরে জ্বরে পড়ে যাচ্ছে, শীতে দাঁত মুখ খিচে জুবুথুবু হয়ে কাঁপছে। আদিত্যের শীতল স্পর্শে নন্দিনী নড়ে চড়ে উঠল। ঘুমন্ত অবস্থায় নন্দিনী বোধহয় কিছু টের পেল, নাসিকা দিয়ে সুগন্ধি খোঁজার চেষ্টা করলো। আদিত্যের মনে হলো মেয়েটা স্বপ্ন আর বাস্তবতার মাঝে আটকে রয়েছে এবং পরিচিত কারো সুগন্ধি খোঁজার চেষ্টা করছে, আর না হয় লেভেন্ডারের মোহনীয় মাতাল করার সুবাস। হঠাৎ হাতের দিকে চোখ পড়তেই দেখল মোম রঙা ত্বকে কালো দাগ পড়ে ফুলে রয়েছে। মোমবাতির ক্ষীণ কমলাভ দীপ্তিতেও সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আদিত্যের অস্থিরতা ক্রমশ বাড়ল, কিয়ৎ মুহূর্তে ঘেমে নিয়ে একাকার হয়ে গেল। নিজের ওপর প্রচণ্ড ক্রোধ জন্মালো। কতটা নির্দয় হলে অহেতুক কারণে একটা নির্দোষ মেয়েকে সে এইভাবে আঘাত করতে পারে। বিষয়টা সিরিয়াসলি না নিয়ে মজা করেও নেওয়া যেত তখন। এত রাগার কি ছিল? রাখবে নাই বা কেন? মেয়েটা তখন কি পরেছিল? হাঁটু অবধি একটা হাফ স্কার্ট, সেটা দেখতেই তো তখন মাথা খারাপ হয়ে গিয়েছিল তার। আদিত্য সরে এলো। আসার সময় সঙ্গে করে কিছু মেডিসিন এনেছিল, সেগুলো বেডের ওপর রেখে বের করতেই হঠাৎ চোখ পড়ল হাঁটুর দিকে। আদিত্যের ফের ক্রোধ জন্মালো। মেয়েটা হাঁটু অবধি একটা ফ্রক পরে শুয়ে আছে এখন। ধবধবে ফর্সা হাঁটুগুলো তখনকার ন্যায় বের হয়ে আছে। এখন তো আরো বেশি আবেদনময়ী লাগছে। আদিত্য চোখ সরিয়ে নিল, তবু অবাধ্য চোখ জোড়া বারবার সেদিকে চলে যাচ্ছে। আদিত্য দাঁতে দাঁত চাপলো। কি বলবে এই মেয়েটা শাড়ি পরলে একটা পূর্ণবর্তী রমণীর মতো লাগে। বার কয়েক তপ্ত শ্বাস ফেলল। নারীরা আজন্ম পুরুষকে পুড়িয়ে যায় বোধহয় এই আগুন রূপে, আর বোকা নির্বোধ পুরুষরাও না বুঝে অসীমভাবে পড়তে থাকে এই রূপের মোহের আগুনে। হঠাৎ আদিত্যের মন চাইলো এবার হাঁটুগুলো মুছড়ে দিতে, যাতে এই ধরনের পোশাক আর জীবনেও দ্বিতীয়বার না পরে। হঠাৎ মনে পড়লো সে তো আমেরিকা থাকাকালীন কত নারীকে আরো বাজে এবং মিনি পোশাকে দেখেছিল। এক পর্যায়ে এইসব দেখায় অভ্যস্ত ছিল। তাহলে নন্দিনীর ব্যাপারে বারবার ক্রোধ জন্মায় কেন? আদিত্য জানে না এই প্রশ্নের প্রত্যুত্তর। তাছাড়া মেয়েটা যা পড়ার পড়ুক, তাতে তার কি? সে কেন যেচে পড়ে মেয়েটার বেডরুমে ঢুকে মেয়েটার লাইফস্টাইল নিয়ে অকারণে ইন্টারফেয়ার করছে। আদিত্যের নিজেকে ধিক্কার দিতে মন চাইল। আবার ভাবলো সে না ঢুকে যদি অন্য কেউ ঢুকতো তাহলে কি হতো আজ। মনে মনে বলল, আচ্ছা মেয়েটা কি রোজ রোজ এইসব ড্রেস পরে থাকে? তাহলে মেয়েটার পা মুছড়ে দেওয়ার সিদ্ধান্তটা তার সঠিকই ছিল। এইবার আর অপরাধ বোধ জাগলো না মস্তিষ্কে। হঠাৎই মনে পড়লো মেয়েটার তো আবার বয়ফ্রেন্ডও রয়েছে। বয়ফ্রেন্ড হয়তো এইরকম দেখতে পছন্দ করে, কিংবা নন্দিনীকে এইভাবে দেখতে অভ্যস্ত। মেয়েটা যাই পড়ুক, তাতে তার কি? মেয়েটার ওপর একটু বেশি অনাধিকার চর্চা হয়ে যাচ্ছে না তার?
নিমিষেই আদিত্যের মনটা কৃষ্ণ মেঘে ঢেকে গেল। ভাবলো মানবতার খাতিরে সে শেষবারের জন্য যেটা করতে এসেছে সেটা করেই চিরবিদায় নেবে। যেহেতু দোষটা তার, এরপর মেয়েটা জাহান্নামে যাক, তার কি, তার জীবনেও আসবে না বলে গড প্রমিস করে নিল। পায়ের নিচে ভাঁজ পড়ে থাকা একটা কমফর্টার নিয়ে নন্দিনীর সমস্ত শরীর ঢেকে দিতেই জ্বরের প্রকোপে হঠাৎ অস্পষ্ট স্বরে গুঙিয়ে উঠল নন্দিনী। এক সময় আবল তাবল বকতে লাগলো। আদিত্য কান পাতল মুখের কাছে। তার শ্রবণেন্দ্রিয়তে পৌঁছালো একটি শব্দ, সিগারেট খোর। আদিত্য তাজ্জব বনে তাকিয়ে রইল তাকে প্রলাপ ভুগতে থাকা নারীটির দিকে। মেয়েটা তাকে বকা দিচ্ছে, আর সে কিনা চোরের মতো সকল আত্মসম্মানকে জলাঞ্জলি দিয়ে মানবতার খাতিরে এত রাতের রিস্ক নিয়ে মেয়েটার সেবা শুশ্রূষা করতে এসেছে। আদিত্য বিক্ষুব্ধ হলো। ততক্ষণে কমফোর্টারের উষ্ণতা পেয়ে নন্দিনী আদরে বেড়াল ছানার মতো আরেকটু জড়সড় হয়ে চুপ হয়ে গেল। এর মধ্যেই জ্বর চেক করতেই দেখলো থার্মোমিটারে 103 ডিগ্রি। আদিত্য অস্থির হলো। সকাল পর্যন্ত জ্বর আরও বাড়তে পারে, ততক্ষণে খারাপের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও নন্দিনীর বাবা মাকে বিষয়টি বা জানাবে কিভাবে? নাহিদা শিকদার যা জল্লাদ মহিলা, ওনার চিৎকার চেঁচামেচিতে দুর্ভাগ্যবশত লোকজন জানাজানি হলে তা তো ওদের দুজনের ওপর কলঙ্কের দাগ পড়বে। সে না হয় পুরুষ মানুষ, তার কিছু হবে না, কিন্তু নিষ্পাপ মেয়েটার উপর গিয়ে পড়বে সব কলঙ্কের অপবাদ। আদিত্য রিস্ক নিতে চাইল না। ভাবলো যা করার সেই করবে, যা হওয়ার হবে। সে নিজেই সেবা শুশ্রূষা যতটুকু করতে পারে করবে বলে মনস্থির করলো। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।